তো যারা ক্লাসে আছো সবাই একটু কষ্ট করে কোশ্চেনটা আনসার করে ফেলি। সেই কোশ্চেনটা হচ্ছে যে সবচেয়ে বেশি আদান থাকে আহিত বস্তুর কোথায়? কেন্দ্রে, অবতলে, উত্তলে এবং কি সমতলে? যারা ক্লাসে জয়েন হয়েছে সবাই একটু দ্রুত আনসার করে ফেলি। এন্ড আশা করি যে আনসার করলে সহজেই তোমাদের একটা পরীক্ষার প্রস্তুতি হয়ে যাবে। তো যারা ক্লাসে আছি যারা ক্লাসে জয়েন হয়েছি সবাই একটু কষ্ট করে কোশ্চেনটার আনসার করি। উম, হাই, কি অবস্থা সবার? যারা ক্লাসে জয়েন হয়েছে সবাই একটু কষ্ট করে মেনশন করে দাও তোমাদের বন্ধুদেরকে এবং কি কমেন্ট করো। কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসারটা কি হবে। আমি একটা কোশ্চেন দিয়ে রাখছি তোমাদেরকে, এটা স্থির তড়িৎ চ্যাপ্টারে। সেটা হচ্ছে কি যে সবচেয়ে বেশি আদান থাকে আহিত বস্তুর কোথায়? আজকের ক্লাসে আমরা হচ্ছে কি স্থির তড়িৎ এবং কি চল তড়িতের মোটামুটি যে এমসিকিউ গুলো আসে বোর্ডে এসেছিল সেই এমসিকিউ গুলো আমরা কি করব, সলভ করব। এন্ড যারা ক্লাসে জয়েন হয়েছো তোমরা, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে কি ক্লাসটা হচ্ছে কি লাইক কমেন্ট করা এন্ড পাশাপাশি তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও। তো দেখো, আমরা সবচেয়ে বেশি আদান থাকে আহিত বস্তুর কোথায়? সবচেয়ে বেশি আদান থাকে একটা আহিত বস্তু যদি হয়, এটা যদি আমাদের একটা আহিত বস্তু হয় তাহলে সেই ক্ষেত্রে এই আহিত বস্তুর সবচেয়ে উত্তল যে পৃষ্ঠটা থাকবে সেই পৃষ্ঠে কি থাকবে, আদান বেশি থাকে। তাহলে উত্তল পৃষ্ঠ যেটা আছে অর্থাৎ উত্তল পৃষ্ঠ, অর্থাৎ কি সমতল বা উত্তল যেটা আছে এই যে এই পৃষ্ঠটা, এই পৃষ্ঠে আমাদের কি থাকে, আদান বেশি থাকে। তাহলে এই যে পৃষ্ঠটাকে আমাদের বলা হয় উত্তল পৃষ্ঠ। তাহলে এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ডে আসছে। তো অবশ্যই মাথায় রাখবা যে একটা আহিত বস্তু কোথায় থাকে, আহিত বস্তুতে। এখন আসো, একটি চার্জিত বস্তু পৃথিবীর সাথে যুক্ত বলে বস্তুটির আদানের পরিমাণ কেমন হবে? এই কোশ্চেনটার একটু দ্রুত আনসার করে ফেলো। এন্ড যারা আছো এরা এই কোশ্চেনটাই আমাদেরকে ময়মনসিংহ বোর্ড 2022 সালে এসেছে। And আমি যারা ক্লাসে জয়েন হয়েছে তোমাদেরকে বলবো যে তোমরা একটু কষ্ট করে দফা দফ হচ্ছে কে কিছু লাইক কমেন্ট করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। আর হ্যাঁ, কোশ্চেনের আনসারটা সবাই করে ফেলো দেখি যে তোমরা পারো কিনা সবাই। দেখো, একটা চালিত বস্তু পৃথিবীর সাথে যুক্ত করলে বস্তুটির আদানের পরিমাণটা কেমন হবে? ধরো আমরা পৃথিবী চাই, হচ্ছে আমরা একটা পৃথিবী, এখানে আমরা একটা প্লাস চার্জের একটা বস্তু তার দিয়ে আমরা যুক্ত করে দিলাম। যখন যুক্ত করা হবে তখন এই চার্জ গুলা কি হয়ে যাবে, অসীম আকারে এই চার্জ গুলা এখানে কি কোথায় যাবে, পৃথিবী যখন প্লাস চার্জ যুক্ত করবে তখন পৃথিবী কি ঋণাত্মক চার্জ হিসেবে কাজ করবে।
যখন ঋণাত্মক চার্জ হিসেবে কাজ করবে তখন ঋণাত্মক চার্জটা কোথায় যাবে, এই যে এই বস্তুটাতে যাবে। এখন যে তখন কি করবে, এটা প্রশমিত হবে, তখন কি হবে, শূন্য হয়ে যাবে, তখন চার্জটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। তাহলে মানে কি, আমরা পৃথিবীর সাথে যদি আমরা এখন এখানে আমরা একটা পজিটিভ চার্জ যুক্ত না করে নেগেটিভ চার্জ যুক্ত, নেগেটিভ চার্জ হয়তো একটা বস্তু যুক্ত করতাম, তাহলে সেটাকে যদি আমরা পৃথিবীর সাথে যুক্ত করি, তাহলে এখান থেকে কি করবে, যে এই নেগেটিভ চার্জটা পৃথিবীতে গিয়ে সেটার সাথে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তখন কি এই আহিত বস্তুটার চার্জটা কেমন হয়ে যাবে, চার্জ হয়ে যাবে কত, শূন্য। এই কোশ্চেনটাই ময়মনসিংহ বোর্ড 2000 কত সালে আসছে, 22 সালে আসছে। আশা করি এটা তোমাদের জন্য বোর্ড পরীক্ষা বা আইসিসি পরীক্ষা আসবে, তার মানে কি হবে, শূন্য হয়ে যাবে। তো আশা করি এইটুকু তোমরা মাথায় রাখতে পারবা। এন্ড তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো ভাইয়ারা, তো তোমরা অবশ্যই কি করো, কমেন্ট করে জানিও। তো এখন আসো আমরা এই কোশ্চেনটা, আসো এই কোশ্চেনটা আমাদের কি আসছে, যে একটা বস্তুতে মোট চার্জ হতে পারে নিম্নের কোনটি, এই কোশ্চেনটা আসছে। এবং এই কোশ্চেনটা আমাদের কুমিল্লা বোর্ড 2023 সালে আসছে। তোমরা একটু দ্রুত যারা ক্লাসে আসো, বিশেষ করে তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করবে এবং কি ক্লাসে দ্রুত কমেন্ট করে জানাও যে এই কোশ্চেনটার আনসার কি হবে। ভাইয়ারা একটু যারা আছো তোমরা একটু বলো যে দেখি এই কোশ্চেনটার আনসার কি হবে। যেহেতু তোমাদের হচ্ছে কি সামনে ফাইনাল পরীক্ষা, তোমরা অবশ্যই এগুলো তোমাদের কি খুবই প্রয়োজন এবং খুব গুরুত্বপূর্ণ। যেহেতু আমি যে এমসিকিউ গুলো সলভ করাবো তোমাদেরকে আজকে ক্লাসে মোটামুটি সবগুলাই। দেখো আমরা এই কোশ্চেনটার আনসারটা কিভাবে বের করব। ধরো আমরা একটা বস্তু আছে, এই বস্তুতে আমাদের কতটুকু চার্জ থাকবে সেটা আমরা নির্ভর করে কি আদান কোয়ান্টাম সংখ্যার উপর। আদান আদান কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা। এখন আদান কোয়ান্টাম সংখ্যা কি, ধরো এই বস্তুটার উপর আমাদের কি আছে, একটা ইলেকট্রন থাকবে। এখন কতটুকু ইলেকট্রন থাকতে পারে, এখানে আমাদের জোড় সংখ্যক ইলেকট্রন থাকবে। তাহলে n এর সাথে আমাদের যেটা জোড় সংখ্যা আসবে সেটা হচ্ছে আমাদের কি আদান কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো এখানে আমাদের একটা জিনিস মনে রাখা লাগবে যে আদান কোয়ান্টাম সংখ্যা বা একটা বস্তু মোট চার্জ থাকবে তার পূর্ণ সংখ্যা এবং ইলেকট্রনের গুণফল। দেখো আমরা এইখান থেকে যদি অপশনগুলো একটু দেখি, যে আমাদের এটার সাথে যে আমরা কি করি 1 পয়েন্ট, যে আমরা কি করছি 3 ইনটু কত, যে 10 টু দি পাওয়ার -90, এটাকে যদি আমরা 1.6 ইনটু কত 10 টু দি পাওয়ার কত 90 দ্বারা ভাগ করি, তাহলে কখনোই কি আসবে না, এটা পূর্ণ সংখ্যা আসবে না। বুঝতে পারছো? তো এইটাকেও যদি তুমি সেম ভাবে এটা কাটা যাবে গা, তখন এইটাকে যদি তুমি কি করো যে 4 ইনটু 1.6 দ্বারা ভাগ করো, কখনো পূর্ণ সংখ্যা পাবা না। তো এইটাকেও তুমি সেম ভাবে যদি তুমি কি করো যে 1.6 দ্বারা, অর্থাৎ কি আমরা 5.76 ইনটু কত 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই কত 1.6 ইনটু কত 10 টু দি পাওয়ার 19 কলম দ্বারা ভাগ করো, কখনোই তুমি কি পাবা না, পূর্ণ সংখ্যা পাবা না। কিভাবে দেখো, যদি তুমি তোমাদের বাসায় ক্যালকুলেটর থাকে তাহলে তুমি এটা ইউজ করতে পারবা। 0.576 ভাগ কত 1.6, দেখো আমরা কি পাইছি 5.76 ভাগ হচ্ছে 1.6। তো দেখো আমরা যে মানটা পাইতেছি এইটার ক্ষেত্রে আমরা পাবো যে মানটা, সেটা হচ্ছে কত 3.47। এটা আমাদের কি পূর্ণ সংখ্যা না, মানে কি ভগ্নাংশ আসতেছে। হচ্ছে আমাদের এইটুকু আসে আমাদের এইখানেটা। দেখো এইটাকে আমরা যদি ভাগ করি, যেমন আমরা 6.4 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে 19 ডিভাইডেড বাই কত 1.6 ইনটু কত 10 টু দি পাওয়ার 19, এটাকে কাটা। তাহলে দেখো 6.4 কে যদি তুমি কি করো ভাগ হচ্ছে 1.6 দ্বারা ভাগ করো, তাহলে 1.6, তাহলে দেখো একটা পূর্ণ সংখ্যা পাচ্ছ। এখানে মানটা কত পেয়েছে, পূর্ণ সংখ্যা। দেখো আমরা কি বলছি, একটা বস্তুতে আদান থাকবে কতগুলা, সেটা আমাদের নির্ভর করে কার উপর, আদান কোয়ান্টাম সংখ্যার উপর। আদান কোয়ান্টাম সংখ্যা কি n ইনটু e, তার মানে একটা বস্তুর উপর মোট ইলেকট্রন এবং কি তার পূর্ণ সংখ্যা। তাহলে এই জায়গায় দেখো এইটাকে যদি তুমি ভাগ করো কাকে দ্বারা, 1.6 দ্বারা, তাহলে সেইটা থাকতে পারবে। তাহলে এখানে আমাদের বলছে একটা বস্তুতে মোট চার্জ হতে পারে নিম্নের কোনটি। তাহলে একটু চিন্তা করো, এই বস্তুর মাঝখানে আমাদের একটা বস্তুর চার্জ থাকতে পারে কত, n e সমান, ধরো আমাদের এইখানে চার্জ আছে কত 6.4 ইনটু কত 10 টু দি পাওয়ার 90। তাহলে আমাদের বের করা লাগবে কার মান, এখান থেকে n এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা সেই কাজটাই করছি। n ইকুয়াল টু আমরা কত লিখছি
6.4 ইনটু কত 10 টু দি পাওয়ার 19 ডিভাইডেড বাই কত ই মানে হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই কাজটা আমরা করছি, তখন আমরা এটা পূর্ণ সংখ্যার n এর মানটা কত পাইছি 4 পাওয়ার ফলে তাহলে আমাদের আনসারটা কোনটা আসছে, এই যে ডি নাম্বার অপশনটা আসছে। আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। যারা বুঝতে পারছো তারা অবশ্যই কি করো, কমেন্ট করে জানিও। এন্ড আমরা সামনে এরকম আরেকটা কোশ্চেন পাবো। তো এই কোশ্চেনটা তোমাদের কি কুমিল্লা বোর্ডে আসছে। দেখো এখন আসো আমাদের, দেখো আমরা এখন পড়বো কুলম্বের সূত্র পড়বো, যেটা আমাদের কি অনেকগুলো কোশ্চেন আসে কুলম্বের সূত্র থেকে। সেই কোশ্চেনটা আমরা একটু দেখবো যে দুটি আধানের মধ্যবর্তী আমাদের কি একটা বস্তু থাকে, এখানে একটা বস্তু আছে এবং এখানে আরেকটা চার্জ আছে, মানে দুইটা চার্জ আছে। এই দুইটা চার্জের মধ্যবর্তী কি থাকে, একটা দূরত্ব থাকে, সেই দূরত্ব হচ্ছে ডি। এটা চার্জটা Q1 হয়, এটা যদি Q2 হয়। এদের মধ্যবর্তী আকর্ষণ বা বিকর্ষণ বলের মান নির্ণয় করতে গেলে কি কি লাগবে, সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে আধান দুটির পরিমাপের উপর নির্ভর করে। তারপর 2 নাম্বার বলছে আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করবে এবং কি করবে, আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর কি করে, নির্ভর করে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে হবে। তো এখন আসো আমাদের এই কোশ্চেনটা আমরা পরে দেখি। আচ্ছা এই কোশ্চেনটা, তারপর এই কোশ্চেনটা কোথা থেকে আসছে, কি বলছে, দুটি আধানের মধ্যবর্তী আকর্ষণ বা হচ্ছে কি বিরুদ্ধ বল বা বিপরীত বল, বলের মান নিচের কোনটির উপর নির্ভর করে না। এই কোশ্চেনটা আসছে কোনটির উপর নির্ভর করে না। ক নাম্বার অপশন বলছে যে আমরা বলছে কি আধান দুটির পরিমাপের উপর, আধান দুটির পরিমাপের উপর, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর, আধান দুটি যে তার প্রকৃতির উপর বা তার মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর, এবং আধান দুটি বরের উপর। এখন দেখো আমি একটু আগে বলে দিলাম যে একটা বস্তুতে কি করে, আধান দুটি আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে। তার মানে দেখো এইটার বাইরে আমাদের এই অপশনে কোনটা আছে, অপশনে আমাদের এই গ নাম্বার অপশনটা আছে। এটা আমরা আশা করি সবাই জানে। এই টপিকটা একটু মনে রাখবে, কারণ সামনে আমরা এই কোশ্চেনটা পাবো। তারপরে আসো কুলম্বের সূত্র। এই কোশ্চেনটা আমাদের ঢাকা বোর্ড 2023 সালে আসছে। তো আমাদের যারা ক্লাসে আসো এন্ড ভাইয়ারা এন্ড আপুরা, তোমাদেরকে একটা কথা বলবো যে তোমরা একটু রেসপন্স করো, তাহলে আমারও ক্লাস করাইতে খুব ভালো লাগবে। দেখো এই কোশ্চেনটা বলছে কুলম্বের সূত্র কোনটার, কুলম্বের সূত্র কোথায় খাটায় বা এখানে সত্যগুলা কোনটা, এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলা কি সত্য কিনা সেটা আমাদের যাচাই করে এখানে আনসার করা লাগবে। মানে এই কোশ্চেনটা হচ্ছে আমাদের কি এক ধরনের বহু নির্বাচনী কোশ্চেন। দেখো কি বলছে, কেবল দুটি বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, তারপর হচ্ছে গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং মধ্যবর্তী মাধ্যমের উপর নির্ভরশীল বা নির্ভর করে। নিচের কোনটি সঠিক। তো একটু দ্রুত যে যারা আছো তোমরা একটু কমেন্ট করে ফেলো। আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলবো ভাইয়ারা, যারা ক্লাসে আছো তোমরা একটু কষ্ট করে একটু রেসপন্স করো এবং কি ক্লাসটা একটু শেয়ার করে দাও, হচ্ছে কি যাতে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তারাও যাতে এই ক্লাসটা করতে পারে। আশা করি তোমরা হচ্ছে একদম চলতর এবং স্থিরতরতে যে এমসিকিউ গুলো আসে সবগুলা করতে পারবা। ওকে দেখো আসো আমরা এইখান থেকে কিছু জিনিস শিখে ফেলি যে আমাদের যে কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি কি বিষয় লাগে। আমরা কুলম্বের সূত্র আমাদের কি একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমাদেরকে বিন্দু চার্জ লাগবে। আমরা কোথায় লাগবে, কুলম্বের সূত্রে। এই সূত্রগুলো একটু লিখে রাখবা তোমরা খাতায়, তাহলে তোমাদের কি মনে থাকবে কুলম্বের সূত্র, যেহেতু আমি সলভ করাচ্ছি এবং কি ব্যাখ্যাগুলো দিচ্ছি তোমাদেরকে। দেখো এখানে আমাদের অপশন হচ্ছে ক নাম্বার, সেটা হচ্ছে কি বিন্দু চার্জ লাগবে। সেখানে কি বিন্দু চার্জ। দেখো এখানে আমাদের কুলম্বের সূত্র খাটবে কোথায়, বিন্দু চার্জের ক্ষেত্রে। তারপরে কি, তারপরটা হচ্ছে কি 2 নাম্বার খ নাম্বার হচ্ছে আমাদের মনে রাখা লাগবে চার্জ গুলা কি থাকবে, স্থির থাকবে। চার্জ স্থির থাকবে, চার্জ কি থাকবে, স্থির থাকবে। এখানে আসো এবং কি 3 নাম্বার অর্থাৎ গ নাম্বার অপশন যেটা, সেটা হচ্ছে মাধ্যমের উপরও নির্ভর করে। সেটা হচ্ছে কি মাধ্যমের উপর নির্ভরশীল, মাধ্যমের উপর নির্ভরশীল। এই জিনিসগুলা একটু মাথায় রাখবা। কুলম্বের সূত্রের ক্ষেত্রে কি, কুলম্বের সূত্রে কি করা লাগবে, দুটা চার্জ অর্থাৎ বিন্দু চার্জ লাগবে, চার্জগুলো স্থির লাগবে এবং কি মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে এখন বলো তো
তোমরা তো এখানে তিনটা আমি অপশন লিখে দিলাম, তাহলে এখন বলতে পারবে না কোনটা সত্য। দেখো কেবল কি বিন্দু চার্জের ক্ষেত্রে প্রযোজ্য, এটা সত্য, তার মানে 1 নাম্বার সত্য। তারপর বলছে কি গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার মানে কি গতিশীল চার্জের ক্ষেত্রে প্রযোজ্য নয়, তার প্রযোজ্য নয় মানে কি, তাহলে এটা অবশ্যই কি স্থির চার্জের জন্য, তাহলে এটা অবশ্যই স্থির চার্জের জন্য, তাহলে এটাও কি সত্য, তাই না? গতিশীল চার্জের জন্য তো কি কুলম্বের সূত্র কি প্রযোজ্য নয়, এটা তো আমরা জানি। তারপরে কি বলছে মাধ্যমের উপর নির্ভরশীল, তাহলে কোনটা হবে 1 2 এবং 3। তাহলে গতিশীল চার্জের জন্য যদি প্রযোজ্য হইতো তাহলে কি 2 নাম্বারটা আমাদের কি হইতো ভুল হইতো, তাহলে আমাদের आंसर কোনটা হবে 1 2 3। ভাইরা বুঝতে পারছো? হ্যাঁ পুরো যারা আছো এন্ড হোপফুলি আশা করি সবাই বুঝতে পারছো। তো এই পর্যন্ত একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে কি তোমাদের কি এই কোশ্চেনগুলাই তোমাদের ফাইনাল পরীক্ষায় আসবে। তো এখন আসো আমরা কুলম্বের সূত্রটা আমরা একটু লিখে রাখি, এখান থেকে আমাদের যে জিনিসগুলো জানা লাগবে। ধরো এখানে একটা চার্জ আছে, একটা আরেকটা চার্জ আছে, মধ্যবর্তী দূরত্ব বা দুইটা বিন্দু চার্জ আছে, সেটা হচ্ছে কি এখানে আমাদের একটা চার্জ আছে q1, এখানে আমরা আরেকটা চার্জ আছে q2, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত d। q1 এবং q2 এদের মধ্যবর্তী দূরত্ব কত d। তার মানে কি তাহলে আমরা কি নিউটনিয়ান অর্থাৎ কি কুলম্বের সূত্র অনুসারে এদের মধ্যে কি হবে একটা আকর্ষণ বা বিকর্ষণ বল হবে। এদের মধ্যে যে আকর্ষণ বলটা হচ্ছে সেই বলটা হচ্ছে কত আমাদের F। তাহলে F যদি হয় তাহলে আমরা কি পড়ব কুলম্বের সূত্র অনুসারে, সেটা আমরা লিখতে পারি কুলম্বের সূত্র অনুসারে, কুলম্বের সূত্র অনুসারে এইখানে আমাদের আকর্ষণ বলটা হচ্ছে এদের চার্জ দ্বয়ের গুণফলের সমানুপাতিক, F প্রপোর্শনাল q1 এবং q2, এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক F প্রপোর্শনাল 1/d²। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা লিখতে পারি সেটা হচ্ছে F ইকুয়াল টু হচ্ছে কত F প্রপোর্শনাল q1 q2 ডিভাইডেড বাই কত d²। এখন আসো আমাদের এইখানে সমানুপাতিক তোলার জন্য যেটা ব্যবহার করব সেটা একটা ধ্রুবক ব্যবহার করব, সেই ধ্রুবকটা হচ্ছে c, q1 q2 ডিভাইডেড বাই কত d²। ওকে, এইখানে একটু আসো, তো এইটুকু আমাদের অবশ্যই মাথায় রাখা লাগবে। তো এই যে সিটাকে আমাদের বলা হয় কি কুলম্ব ধ্রুবক, এটাকে আমাদের বলা হয় কুলম্ব ধ্রুবক, কুলম্ব ধ্রুবক। এই ধ্রুবকটার একটা মান আছে, তো আমরা এটাকে আলাদা একটা পেজে দেখি, তাহলে আমাদের একটু মাথায় রাখা লাগবে, কারণ এটা দিয়ে আমরা সামনে কিছু এমসিকিউ পাবো। যেমন আমাদের এইখানে আসো যে আমাদের c ইকুয়াল টু কি 1/4 পাই এপসাইলন নট, 4 পাই এপসাইলন নট, এটার একটা মান আছে, সেই মানটা হচ্ছে কত, এটা হচ্ছে আমরা জানি 9 × 10⁹। এখন আসো আমাদের এটা থেকে একক লাগবে, এই c এর এককটা কি, যেই জিনিসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এইগুলো হচ্ছে কি এইচএসসি পরীক্ষা এবং কি অ্যাডমিশনে আসে। দেখো সি এর একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কি কুলম্ব স্কয়ার, এটা একটু মাথায় রাখবা, এই সি এর মানটা এত। তারপর আসো আমাদের কি আছে আরেকটা মান আছে, সেটা হচ্ছে আমাদের কি এপসাইলন নট, এটাকে আমাদের কি বলা হয় বেদন যোগ্যতা, বেদন যোগ্যতা, বা আমরা এটাকে বলতে পারি বাধা বা বেদন যোগ্যতা। এই বেদন যোগ্যতার আরেকটা মান আছে, সেটা আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা বের করতে পারবো, যেটা আমাদের প্রয়োজন, তোমরা অবশ্যই এটা একটু মাথায় রাখবা, যেহেতু আমরা এখানে বলে দিছি। এখান থেকে আমরা সেটার এককটা আমরা এইটুকু, এটার একক হচ্ছে এত, এবং মাত্রাটা আমাদের প্রয়োজন আছে, মাত্রা, কারণ মাত্রাটা কি হবে, সেই মাত্রাটা আমাদের লাগবে, সেই মাত্রাটা দেখো আমরা মাত্রাটা বের করে ফেলি, তাহলে আমাদের যেহেতু মাত্রাটা প্রয়োজন, তোমরা একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো তো যে আমাদের কি সি এর মাত্রা অর্থাৎ কুলম্ব ধ্রুবকের মাত্রাটা কত, সবাই একটু দ্রুত বলে ফেলো। এখন আসে আমরা বেদন যোগ্যতা, এই বেদন যোগ্যতার একটা মান আছে, সেই মানটা কত, সেই মানটা আমাদের অবশ্যই লাগবে 8.85 ইনটু কত 10⁻⁻12। এখন আমাদের এককটা কি, বেদন যোগ্যতার একটা একক আছে, সেই এককটা আমাদের খুবই প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে আমাদের এইচএসসি পরীক্ষায় আসবে, সেটা হচ্ছে কি কুলম্ব স্কয়ার পার নিউটন পার কি মিটার স্কয়ার। এটা একটু মাথায় রাখবা যে এই এককটুকু এবং এর মান, যেহেতু আমরা সামনে আসতেছে, তো আমি যেখানে এইখানে যেগুলো লিখে দিয়েছি অবশ্যই তোমার কি করবে সামনে লাগবে, তো অবশ্যই মনে রাখবা। এই বেদন যোগ্যতাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি প্রবেশ্যতা। হ্যাঁ আসো আমরা এটা একটু দেখি কি বলছে।
যে এই কোশ্চেনটা আমাদের রাজশাহী বোর্ড 2022 সালে আসছে। যেহেতু এই কোশ্চেনটা আমাদের বোর্ডে আসছে তো অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো কি বলছে, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি? আমি এখানে একটু বলে দেই নাই। তো এই বেদন যোগ্যতাকে আমরা আরেকটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমরা কি পরাবৈদ্যুতিক। আচ্ছা আমরা এখানে বলে দেই যে এটাকে আমরা বলতে পারি বেদন যোগ্যতা। বেদন যোগ্যতা। ওকে, তোমরা একটু দ্রুত বলে ফেলো যে এই কোশ্চেনটার আনসার কি হবে। তোমরা কিন্তু কেউ কমেন্ট করো না, আর হচ্ছে কমেন্ট না করলে ক্লাস করাইতে তেমন একটা ভালো লাগে না। তো একটু চেষ্টা করো তোমরা একটু ভাই রেসপন্স করার জন্য। আচ্ছা আমি আমার ক্যামেরাটা অফ করে দিচ্ছি, তাহলে আমার ফেসটা দেখবা না। ওকে, একটু দ্রুত আনসার করে ফেলো যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটি। কি বলছে, এত এত এবং কি আর কি একক বিহীন। তোমরা যারা আছো তোমরা একটু দ্রুত আনসার করো। একটু দ্রুত আনসার করো দেখি তোমরা। তোমাদেরকে যেহেতু এটুকু আমরা পড়ালাম, সামনে অবশ্যই আসবে। ওকে, দেখো আমাদের এই কোশ্চেনটা আমরা কি বলছি, পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কোনটা, কুলম্ব স্কয়ার পার নিউটন পার মিটার স্কয়ার। এটা কোথায় কোথায় আছে দেখো, কুলম্ব স্কয়ার আছে, হ্যাঁ এটা সত্য। পার মিটার স্কয়ার, তাহলে এটা তো সত্য না, কি হওয়া লাগবে, পার নিউটন হওয়া লাগবে। তো এটা আমাদের কি অবশ্যই ভুল। তারপরে আসো 2 নাম্বারটা দেখি, যে কুলম্ব স্কয়ার পার নিউটন, এটা সত্য, এই দুইটা সত্য, কিন্তু আমাদের কি পার মিটার স্কয়ার, কিন্তু এখানে কি আছে পার মিটার, তাহলে এটাও আমাদের ভুল। তাহলে দেখো 3 নাম্বারটা আসো বা সি নাম্বার অপশনটা দেখি, যেখানে কি বলছে কুলম্ব স্কয়ার পার নিউটন স্কয়ার আছে এবং পার মিটার স্কয়ার, তার মানে কি এটা সত্য। এই কোশ্চেনটা আমাদের আসছে এবং পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তো আমরা চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। এইখানে এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে দেখো, এটা আমাদের আসছে সিলেট বোর্ড 2023 সালে। আমি কিন্তু এই অপশনগুলো লিখে দিয়েছি কোনগুলা কোথা থেকে আসছে বা কোনগুলা তোমাদের জন্য প্রয়োজন। তো যারা আছো, তো আমি আশা করব যে তোমরা সবাই কি করবা, বলো একটু দেখি। ওয়ালাইকুম আসসালাম প্রীতি, আলহামদুলিল্লাহ ভালো। দেখো আমরা কুলম্বের সূত্রের ধ্রুবকের মান কত, আমি একটু আগে বলে দিয়েছি কুলম্ব ধ্রুবকের মান, যে সি এর মানটা হচ্ছে কত, 9 × 10⁹। একক কি হবে, একক হচ্ছে নিউটন কি মিটার স্কয়ার পার কি কুলম্ব স্কয়ার। দেখো এটা আমাদের যেখানে আছে সেটা হবে কি আমাদের এই কোশ্চেনের আনসার। ওকে, তাহলে একটু দেখো তো এই কোশ্চেনের আনসারটা কোনটা আছে। দেখো এটা তো আমাদের কার একক, এটা হচ্ছে আমাদের এপসাইলন নট এর একক, অর্থাৎ বেদন যোগ্যতার একক। আমরা এটা জানি, এটা হচ্ছে আমাদের কি বেদন যোগ্যতার একক। আর এই অংশটুকু আসো, এটাও একক কিনা দেখো, এইখানে আমরা কি আছে, এটা আমাদের ভুল, এটাও তারপরেও হয় না, কিন্তু আমরা এই এককটা দেখো যে 9 × 10⁹ কি আছে নিউটন, কি আছে কুলম্ব স্কয়ার পার কি মিটার স্কয়ার। এটা কি সত্য না, তাহলে আমাদের এইটাও কি হবে ভুল। তাহলে সত্য কোনটা, সত্য দেখো 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার
পার কি কুলম্ব স্কয়ার। তো কোনটা হবে आंसर ডি নাম্বার। এই কোশ্চেনটা সিলেট বোর্ড 23 সালে আসছে। তো যারা সিলেট বোর্ডের আছে অর্থাৎ এবার তো সিলেট বোর্ডের কি হচ্ছে গেল পরীক্ষা পিছনে হচ্ছে, আর যদিও প্রথম ফিজিক্স পরীক্ষা থেকে শুরু হবে। এখন আসো, এই কোশ্চেনটা আসছে দিনাজপুর বোর্ড 2022 সালে। আমি এই টপিকটা লিখে দিছি যে তোমাদের এই অপশনগুলো, তো যারা আছো তো আমি আশা করব তোমরা এই কোশ্চেনটার আনসার করবে। তোমরা যেহেতু পরীক্ষার্থী, মোটামুটি এখানে তোমাদের হয়েছে 24-এর আছো, তোমাদের হচ্ছে আমি একটা জিনিস বুঝলাম না, তোমাদের এত সুন্দর একটা ক্লাস নিচ্ছি তোমরা এবং কি ব্যাখ্যা সহকারে বলে দিচ্ছি, এমসিকিউ সলভ করে দিচ্ছি, তোমাদের কি আর রেসপন্স নাই। তো আমার কাছে এটা খুব খারাপ লাগছে যে যারা আছো মোটামুটি 4-5 জন যারা আছো তোমরা একটু কষ্ট করে রেসপন্স করো, তাহলে আমারও ভালো লাগলো। ওকে, দেখো চুম্বক প্রবেশ্যতা তার মানে কি, এটা কার মান, আমি এটা একটু বলে দিচ্ছি যে বেদন যোগ্যতা বা প্রবেশ্যতা আমরা কাকে বলবো, এটা হচ্ছে এপসাইলন নট কে। আমরা এপসাইলন নটের এককটা কি পড়ে আসছি বলতো, আমরা এপসাইলন নটের একক পড়ে আসছি নিউটন পার কি মিটার স্কয়ার হচ্ছে কি কুলম্ব স্কয়ার। এইটা যেখানে আমাদের আছে দেখো সেটা হবে आंसर। একটু চিন্তা করো তো কোথায় কোথায় আছে, এখানে দেখো এই কোশ্চেনটা তোমার প্রথমেই বাদ, কারণ কি এখানে নিউটন ইনভার্স নাই। পরেরটা দেখো এখানে কি আছে নিউটন ইনভার্স আছে এবং কি আছে মিটার ইনভার্স আছে, কিন্তু এখানে কি কুলম্বের উপর কি আছে ইনভার্স হয়ে গেছে, কিন্তু কুলম্বের উপর কি হওয়া লাগবে স্কয়ার হওয়া লাগবে, তাই না? তাহলে এটাও তো আমাদের ভুল। আর সময় এই কোশ্চেনটা আমাদের কি দেখো এখানেও কি কুলম্বের উপর স্কয়ার, তাহলে এটা আমাদের কি ভুল। তাহলে সত্য কোনটা, নিউটন স্কয়ার পার মিটার স্কয়ার পার কুলম্ব। এই জিনিসগুলো একটু কি করবে মাথায় রাখবে এবং পরীক্ষার হলে, কারণ এই এককগুলা দিয়ে তোমাদের কি করবে অনেক জটিল করে দেবে পরীক্ষায়, বুঝতে পারছো? তো চলো এই কোশ্চেনটা আমরা জানি যে এটা আমাদের কি এসআই একক কি বলছে, আমাদের এসআই একক পদ্ধতিতে কুলম্বের সূত্রের সমানুপাতিক ধ্রুবক কোনটি, এবং রাজশাহী বোর্ড 2019 সালে আসছে। দেখো আমরা এই কোশ্চেনটা আমরা আগে কোথায় পারলাম, এই যে দেখো এইটা কোথায় আসছে সিলেট বোর্ড আসছে, সেম কোশ্চেনটাই রাজশাহী বোর্ড আসছে 19 সালে। এটা আশা করি তোমরা পারো। তো আমি এই কোশ্চেনটা আর আগালাম না, রাখলাম না, সামনের কোশ্চেনটা আগাবো। এই যে আসো এই কোশ্চেনটা দেখো আমি একটু আগে লিখে দিছি যে কুলম্বের সূত্র কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, যে এটা আছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 19 এবং 20 সেশনে। তো যারা আছো তোমরা একটু দ্রুত কমেন্ট করে ফেলো যে এই কোশ্চেনটা কোনটা आंसर হবে। হ্যাঁ তোমরা যে 5 জন আছো যে ভাইয়া তোমাদেরকে একটু কষ্ট করে বলবো যে তোমরা তোমাদের নিজেদের আইডিতে ক্লাসটা শেয়ার করে দাও, পাশাপাশি তোমরা একটু লাইক এন্ড কমেন্ট গুলো একটু কইরো এবং আনসার কইরো, বিশেষ করে কারণ আনসার করলে তো তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তুমি একটা পরীক্ষা দিতে পারতেছো। আর যদি তুমি একটা পরীক্ষা দাও তোমার কাছে ওই প্রশ্নটা তুমি কখনো ভুলবা না, আমি যতটুকু মনে করি, বুঝতে পারছো? তো এখন বলো দেখি যে এই কোশ্চেনটার আনসার কি হবে। যে বলছে যে কুলম্বের সূত্রের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য, আমাদের কি বলছে কুলম্বের সূত্রে এটা হচ্ছে বৃহৎ চার্জ, আমরা আগেই বলে দিচ্ছি কুলম্ব সূত্রে কি বৃহৎ চার্জ হবে না, তাহলে এটা আমাদের ভুল। তারপর হচ্ছে কি ক্ষুদ্র চার্জ, এটাও হবে না, আমাদের চার্জটা আবার একদম ক্ষুদ্র হতে পারবে না। সাফিয়া সিরাজ বলছো গ, হ্যাঁ ওকে, একজন বলছো গ নাম্বার, ওকে থ্যাংক ইউ। আরেকজন বলছে কি যে কোনো চার্জের জন্য, না তাহলে এই চার্জটা হচ্ছে কোথায় বিন্দু চার্জ, এটা আমি আগেই বলে দিছি। তো যারা বলছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ। চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। তো এটা আমি কুলম্বের সূত্রের ক্ষেত্রে বলেছি। এখন আসো এই কোশ্চেনটা সেম টাইপের, এই কোশ্চেনটা আমাদের দেখো আমি এখানে বলে আসছি যে কোথায়, হ্যাঁ এই যে কোশ্চেনটা, এই যে কুমিল্লা বোর্ডের একটা কোশ্চেন সেম টাইপের কোশ্চেন, এবং এটা কোথায় আসছে ভর্তি পরীক্ষা আসছে, মনে রাখবে। দেখো এই কোশ্চেনটা আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং কি কুমিল্লা বোর্ডে আসছে কত সালে 19 সালে। কি বলছে, আদান কোয়ান্টাম সংখ্যা অনুসারে কোন বস্তুতে নিচের কোন চার্জটি থাকা সম্ভব। এটা বের করার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। এটা বের করা বলছিলাম কি যে একটা বস্তুতে একটি বস্তুতে চার্জ থাকতে পারবে কত, চার্জ থাকতে পারবে সেটা কত a
এন ই, মানে কি এন হচ্ছে আমাদের কি পূর্ণ সংখ্যা, তাই না? এন হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে একটু এটা আমি বের করার জন্য আমি দুইটা অপশন বলছিলাম, সেটা হচ্ছে কি এইগুলাকে সবগুলাকে কি করবা হচ্ছে আমাদের কি 1.6 ইন্টু, যেমন 9.2 ইন্টু 10⁻90, এটাকে কি করবা হচ্ছে আমাদের কি, দেখো এখানে আমাদের কি আছে 3.2 না, এটাকে 1.6 ইন্টু 10⁻19 দ্বারা ভাগ করে দিবা। যদি ভাগ করে দেওয়া হয়, দেখো আমরা এটা ভাগ করি, যদি আমাদের পূর্ণ সংখ্যা আসে, দেখো এটাকে ভাগ করলে আমরা কি পাবো, 2 পাবো। তার মানে 2 একটা কি পূর্ণ সংখ্যা না? তাহলে আমরা কি এন এর মানটা কত পাইতেছো, 2। তাহলে এটা থাকা সম্ভব। এখন আসলে আমরা এই খ নাম্বারটা দেখি, যদি খ নাম্বারটা পূর্ণ সংখ্যা না আসে, যে এটা সম্ভব, তার মানে এটা বলে দিলাম এটা সম্ভব। কিন্তু আমরা এইগুলা একটু দেখি যে এইগুলো তো সম্ভব হতে পারে, তাই না? আমরা একটু যদি চিন্তা করো যে কি আছে, এটা আছে আমাদের কত 4.6 ইন্টু 10⁻19, এটাকে ভাগ করবা কত, 1.6 ইন্টু কত 10⁻90 দ্বারা কাটাকাটি করো, আর এটাকে তুমি ভাগ করে দেখো 4.6 কে ভাগ করো, যে হচ্ছে ভাগ 1.6 দ্বারা, তাহলে দেখো এটা আসতেছে কত 2.87। তাহলে এটা তো পূর্ণ সংখ্যা না, তাই না? তাহলে এটা কি বল আমাদের, অবশ্যই এটা বল। আচ্ছা এটা বল। তাহলে আমরা চলো পরেরটা দেখো, এটাও কি আসবে না, পূর্ণ সংখ্যা আসবে না, এটাও বল। এটাও কি আসবে না, দেখবা পূর্ণ সংখ্যা আসবে না, এটাও বল। তাহলে আমাদের সত্য কোনটা, সত্য হচ্ছে ক নাম্বার। তো এটা এটা বুঝতে পারছো কিনা, যারা আগের প্রথম ম্যাথটাই যে কুমিল্লা বোর্ড 2023 সালে যে কোশ্চেনটা আছে, যারা এই কোশ্চেনটা বুঝতে পারছো, এই কোশ্চেনটা আমি খুব ব্যাখ্যা দিয়েছি, যারা এই কোশ্চেনটা বুঝতে পারছো তারা ওই কোশ্চেনটা অনায়াসে বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। হ্যাঁ, তোমাদের কার কাছে কেমন লাগতেছে ক্লাস করে একটু জানিও। হ্যাঁ চলো এই কোশ্চেনটা দেখো, এবং এই কোশ্চেনটার আনসার তো আর বলার দরকার নাই, তারপরে তোমরা একটু দ্রুত বলে ফেলো। এই কোশ্চেনটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 19-20-এ, এবং কি বরিশাল বোর্ডে আসছে কত 15-তে, যশোর বোর্ডে 15, মাদ্রাসা বোর্ড 19 সাল। একটু দ্রুত বলে ফেলো। হ্যাঁ যারা আছো, যে ভাইয়া এবং আপুরা আছো, তোমাদেরকে আবারও বলতেছি তোমরা একটু ক্লাসে রেসপন্স করো। আশা করি তোমাদের প্রত্যেকদিন প্রায় 1-1.5 ঘন্টা, প্রায় 1 ঘন্টা 30 মিনিটে হচ্ছে ফিজিক্স, যেহেতু তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে সময় কম, এই কয়দিন আমি এমসিকিউ গুলো খুব ভালো হচ্ছে ফিজিক্স, যেহেতু তোমাদের ফিজিক্স পরীক্ষার আগে সময় কম, এই কয়দিন আমি না, আমার কাছে তো ক্লিয়ারই মনে হচ্ছে, তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য মনে হয়। হ্যাঁ না, আমার কাছে তো ক্লিয়ারই মনে হচ্ছে, তোমার এখানে নেটওয়ার্কের সমস্যা, এই জন্য মনে হয়। ভয়েসটা ক্লিয়ার না, একটু চেক দিন। ও, দেখো এখন দেখো ঠিক আছে কিনা। আহসান হাবিব, হ্যাঁ দেখো তাহলে আমরা বেদন যোগ্যতার একক কি, বেদন যোগ্যতা প্রবেশ্যতার একক, তাহলে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক, সব ধ্রুবকে একই না, সেক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, সেটা বলছিলাম সি স্কোয়ার পার হচ্ছে নিউটন পার কি মিটার স্কয়ার। দেখো এটা যেখানে আছে সেটাই অ্যান্সার, দেখো আমাদের অপশন এ নাম্বারটাই অ্যান্সার হবে, তাহলে আমি এটা লিখলাম না। এখন আসো এই কোশ্চেনটা, এটা আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে, এটা আমাদের একদম থিওরি থেকে প্রমাণগুলো আসছে, বুঝতে পারছো? এই কোশ্চেনটার প্রমাণ আসছে আমাদের কোথা, একদম জাস্ট থিওরি থেকে, যে থিওরি গুলা যেভাবে প্রমাণ করছে সেই থিওরি গুলা থেকে আসছে। ওকে দেখি আমরা, চলো এই কোশ্চেনটার একটু আনসার করে ফেলি, যে এই কোশ্চেনটা যেহেতু আসছে, প্রথম কোশ্চেন যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের একক কি, বা এটা কোনটা সঠিক, এইটা হচ্ছে আমাদের একদম বহু নির্বাচনী প্রশ্ন। দেখো পরাবৈদ্যুতিক ধ্রুবকের এককের ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখতে পারবো, আমরা কে ইকুয়াল টু আমরা কি পড়ছি, সেটা হচ্ছে এফ ডিভাইডেড বাই এফ নট, এফ এফ, এরকম আমরা পড়ে আসছি। এফটাকে আমাদের কি বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে, এটা হচ্ছে শূন্য মাধ্যমে বল, মাধ্যমে বল। আর এটা হচ্ছে আমাদের কোন একটা মাধ্যমে, কোন মাধ্যমে, যেমন এখান থেকে দুইটা চার্জ আছে, এখানে একটা চার্জ, এখানে আরেকটা চার্জ, এটা হচ্ছে আমাদের Q1 চার্জ, এটা Q2 চার্জ, এটা কোথায় আছে, শূন্য মাধ্যমে আছে, যেখানে আমাদের K এর মানটা কত 1, এরকম জায়গায় আছে। আরেকটা আছে ধরে নাও আমার এখানে, সেটা হচ্ছে K এর মানটা কি 1 থেকে বড়, তখন আমাদের এইটা এদের অনুপাতটাকে আমাদের কি বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। ওকে, তা এটা আমাদের সত্য, এটা একটু মনে রাখবা। তারপরে আসলে আমরা আরেকটা সত্য আছে, সেটা হচ্ছে আমাদের কি ওই প্রত্যেকটা ইয়ের মাধ্যমের কি প্রবেশ্যতা বা বেদন যোগ্যতার একটা অনুপাত,
দেখো আমরা এইখানে আসো, যে জিনিসটা আছে এটা আসো, আমাদের এই ক্ষেত্রে আমরা যেটা লিখতে পারবো যে k ইকুয়াল টু সেটা হচ্ছে আমাদের কত, এপসাইলন ডিভাইডেড বাই এপসাইলন নট। এখন আমাদের এপসাইলন কি এবং এপসাইলন নটটা কি? এপসাইলন হচ্ছে এটা কোনো মাধ্যমের বেদনযোগ্যতা, এটা হচ্ছে কোনো একটা মাধ্যমের মাধ্যমের বেদনযোগ্যতা, এটা হচ্ছে আমাদের কি বেদনযোগ্যতা। আর এইটা হচ্ছে আমাদের শূন্য মাধ্যমের বেদনযোগ্যতা, বেদনযোগ্যতা। ওকে, এটা একটু মাথায় রাখবা। তো এদের যে অনুপাতটা আছে এই অনুপাতটাকে আমাদের কি বলা হয়, পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। তার মানে কি আমাদের 1 নাম্বারটা এবং কি 2 নাম্বারটা সত্য। এখন আসো যে এই জায়গায় আমাদের কি সি নট, এখানে হচ্ছে চার্জের অনুপাত, এখানে চার্জের কোনো নির্ভর করে না পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রে। তার মানে কি এটা ভুল। তাহলে আমাদের आंसर কোনটা হচ্ছে 1 এবং 2। আশা করি এটা তোমরা কি করতে পারছো, বুঝতে পারছো। তো সবারই এটা ক্লিয়ার হইছে? তো যদি ক্লিয়ার হয় বা একটু কষ্ট করে ডান লিখে দাও। যারা হচ্ছে আমাদেরকে বলবো যারা পেজের বাইরে থেকে ক্লাস করতেছো, তো তোমরা একটু কষ্ট করে পেজের থেকে ক্লাস করো। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা আসে, এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসে, তারপরে তোমরা একটু মনে রাখবা 1 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন প্রয়োজন। 1 কুলম্ব চার্জে কতটি ইলেকট্রন প্রয়োজন। দেখো এই কোশ্চেনটা আসছে কোথায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 17তে এবং বুয়েটেক্স আসছে কত 16তে। একটু দ্রুত কমেন্ট করে বলতে পারবা তোমরা? এই সুজন লতা ক্লাস নিতেছে। লাইট আমি দোকানে যে কাজল লতা চাল না খুঁজে পাই কি সুজন লতা চাল আছে। কই গেছিলি? খাওয়া যাবে বাইরে। ডাক দিলি না তো কেউ? আসলে যাই না তো। আচ্ছা দাও, খাবার কিনে নিয়ে আসছি। ওকে, দেখি কে কে আনসার করছো। আর হ্যাঁ, তোমরা সবাই একটু কষ্ট করে কমেন্ট করে দেখো 1 কুলম্ব চার্জে কতগুলো ইলেকট্রন প্রয়োজন। তো আমরা একটু চিন্তা করো তো। এখন আমরা একটা ইলেকট্রনে কতগুলো চার্জ থাকে? একটা ইলেকট্রনে চার্জ থাকে কত? চার্জ থাকে 1.6 into 10 to the power 10 to the power হচ্ছে কত 19 কুলম্ব। 19 কুলম্ব। কিন্তু আমাদের বের করতে বলছে কি 1 কুলম্ব চার্জ না। তাহলে আমরা একটু চিন্তা করো তো, আমরা ধরে নাও আমরা 1.6 এ, এখন সমস্যা করা শুরু করলো কেন আবার। দেখো 1.6 এ আমাদের কয় কুলম্ব চার্জে থাকে, সেটা হচ্ছে কত, একটি ইলেকট্রন, তাই না? তাহলে আমরা অতএব একটু চিন্তা কর 1 কুলম্ব চার্জে 1 কুলম্ব ইলেকট্রন কত থাকে। দেখো তো এখানে দেখো আমরা 1 কুলম্বে থাকে কত, সরি আমি এটা একটু ভুল হয়েছে, এখানে আমাদের কতগুলো, এটা হচ্ছে 1.6 into 10 to the power 19। দেখো একটু সমস্যা করতেছে, এত কুলম্বে থাকে কতটি, একটি ইলেকট্রন। তাহলে আমরা 1 কুলম্বে কতগুলো ইলেকট্রন থাকবে, 1 divided by 1.6 into কত 10 to the power 19। তাহলে এটাকে তুমি ভাগ করে দাও, তাহলে দেখো তুমি ভাগ করলে যে মানটা পাবা সেটা মেবি আমাদের কত আসবে, সেটা হচ্ছে 6.25 into কত 10 to the power হচ্ছে 18টি, এতটি এটা আসবে। একটু দেখো তুমি ভাগ করে দেখো, এই মানটাই আসতেছে
ওকে, তাহলে এটার আনসার হবে কত? এটা। ওকে, তো তোমরা হচ্ছে সাফিয়া সিরাজ। ওকে, থ্যাংক ইউ সাফিয়া সিরাজ। এন্ড বাকি যারা আছো তোমরা কেউ কমেন্ট করো না, এটা হচ্ছে খুবই খুবই দুঃখের বিষয়। আর হ্যাঁ, তোমরা একটু কষ্ট করে কমেন্ট টমেন্ট করো না। দেখো, আমরা এই ম্যাথটা সমাধান করতে পারতাম, তো তোমরা এটা একটু বাসায় প্র্যাকটিস করে, এই টাইপের ম্যাথগুলো আসে না, বিশেষ করে এমসিকিউ আসে না, এটাও হচ্ছে সমাধান করা যায়, তাকে এটা আমরা করবো না। এখন আসো আমরা প্রাবল্য নিয়ে একটু আলোচনা করব। এতক্ষণ আমরা কি করলাম সেটা হচ্ছে, আমরা এতক্ষণ আলোচনা করেছি যে হচ্ছে ইয়েলোর কুলম্ব সূত্র নিয়ে। এখন আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপ বা হচ্ছে আমরা সেকেন্ড টাইপ দেখবো, সেটা হচ্ছে আমরা কি প্রাবল্য। তাহলে আসো আমরা একটু প্রাবল্য নিয়ে একটু ঘাটাফেরা করি। যে প্রাবল্য, প্রাবল্য দেখো, আমরা প্রাবল্য বলতে যে জিনিসটা আছে, আমরা প্রাবল্যকে আমাদের প্রকাশ করা হয় কি তড়িৎ প্রাবল্য। এটা একটা কি রাশি? ভেক্টর রাশি। এটাকে আমাদের প্রকাশ করা হয় কি দ্বারা? এই দ্বারা, হচ্ছে সি দ্বারা। এখন প্রাবল্যটা কি? ধরো আমরা একটা, তোর এই আহিত বস্তু আছে, এই আহিত বস্তুর এখানে আমরা কি করতে চাই, একটা 1 কুলম্ব চার্জ আনতে চাই, প্লাসের 1 কুলম্ব চার্জ। এইখানে একটা চার্জ আনলে সেটা কি পরিমাণ বল লাভ করে তাকে আমরা কি বলি? প্রাবল্য বলি। তাহলে আমরা সেই ক্ষেত্রে আমরা কি প্রাবল্য ই ইকুয়াল টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত? ই ইকুয়াল টু হচ্ছে এফ ডিভাইডেড বাই কিউ। এফ ডিভাইডেড বাই কিউ, এটা হচ্ছে আমাদের প্রাবল্যের সূত্র। তাহলে এখন দেখো, যেহেতু আমরা প্রাবল্য পাইতেছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারলাম? প্রাবল্য ইকুয়াল টু প্রাবল্য ইকুয়াল টু কত? এফ বাই কিউ। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, এই সূত্রটা আমাদের প্রয়োজন আছে। এখন আসো আমরা এখান থেকে প্রাবল্যের এককটা লাগবে, একক। তাহলে ই ইকুয়াল টু আমরা কি লিখতে পারতেছি? উপর হচ্ছে কি আমাদের কি নিউটন, আর নিচে হচ্ছে কি কুলম্ব। তাহলে আমরা কি পাইতেছি? নিউটন পার হচ্ছে কি কুলম্ব। এটা হচ্ছে আমাদের কি প্রাবল্যের একক। যদিও এটা তোমরা সামনে এমসিকিউ পাবা, তো অবশ্যই এটা মাথায় রাখো। তারপরে আসো, ধরো একটা প্রাবল্য আছে, সেটা হচ্ছে আমার একটা বস্তু থেকে, আমরা একটা এই বিন্দু থেকে একটা সরলরেখিক দূরে আর দূরত্বে একটা বস্তু আছে, সেই বিন্দু থেকে একটা দূরত্বে, নির্দিষ্ট দূরত্বে, সেক্ষেত্রে প্রাবল্যের সূত্রটা কেমন হবে? সেক্ষেত্রে প্রাবল্যের যে সূত্রটা আছে সেটা আমরা জানি, ই ইকুয়াল টু কত? এটা হচ্ছে কত? 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই কত? আর স্কয়ার। মানে একটা বিন্দু থেকে এইটার দূরত্বে প্রাবল্য নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে কোথায়? এই পর্যন্ত। ওকে, এই সূত্রটা অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে। তো কারণ কি? কারণ আমরা এটা সামনে প্রয়োজন আছে। ওকে, তো আমরা চলো এই কোশ্চেনটার আনসার করে ফেলি। দেখো, এটা হচ্ছে আমরা একটা গ্রাফের সূত্র। কি বলছে? তড়িৎ প্রাবল্য এবং দূরত্বের মধ্যকার সম্পর্ক সূচক লেখচিত্র কোনটি? এবং এই কোশ্চেনটা আসছে মাইমেসিংপুর 2022 সালে। তোমরা যারা আছো, যদি তুমি পারো একটু দ্রুত কমেন্ট করে ফেলো। আর হ্যাঁ, তোমরা কিন্তু কেউ ক্লাসে কমেন্ট করো না, এটা হচ্ছে যারা আছো 4-5 জন যে ক্লাস করতেছো, একটু কষ্ট করে কমেন্ট করো, তাহলে আমারও ভালো লাগলো। দেখো, এখানে আমাদের কি কি দেওয়া আছে। ফার্স্ট কাজ, আমাদের প্রাবল্যের সাথে লেখচিত্র সম্পর্কটাকে, আমরা প্রাবল্য ইকুয়াল টু কি পড়ে আসছে? আমরা ইকুয়ালটা পড়লাম 1 বাই 4 পাই এপসাইলন নট কত? কিউ বাই আর স্কয়ার, তাই না? এখানে টা হচ্ছে কি, এটার বর্গমূলের কি ব্যস্তানুপাতিক না? তাহলে চলো আমরা গ্রাফটা একটু এঁকে ফেলি। এই বরাবর হচ্ছে দূরত্ব আর, আর এই বরাবর হচ্ছে তড়িৎ প্রাবল্য। দেখো, এই গ্রাফটা আমাদের শিখতে গেলে আমরা দুইটা স্টেপ ফলো করতে পারি, দুইভাবে শিখতে পারি। দেখো, আমরা এইটুকু আমরা একটা ধ্রুবক, আর এটা হচ্ছে কে, এই পাশে আমাদের কি আছে? আর না? দেখো, আর কোন অক্ষের উপর? এক্স স্কয়ার। তাহলে এই অক্ষ বরাবর। তাহলে এটাকে যদি তুমি ধ্রুবক হিসাবে কল্পনা করো, তাহলে আমরা কি লিখতে পারি? আর স্কয়ার ইকুয়াল কত? হচ্ছে ইফ আমরা এটা বলতে পারি
এটা এরকম। তাহলে সেই ক্ষেত্রে মনে রাখবা যত দূরত্বের মান বাড়বে, যত দূরত্বের মান বাড়বে এর মান তত কি হবে, কমবে না। যেহেতু এর মানটা বাড়ে তখন এর মানটা কমবে। কি অনুসারে কমবে, পরাবৃত্ত, পরাবোলা অনুসারে। তুমি যারা এখন 24 বছর আছো তোমরা অবশ্যই পড়ছো পরাবৃত্ত অপবৃত্ত এগুলো পড়ে আসছো। তো পরাবৃত্ত সমীকরণ কি ছিল, যেমন y স্কয়ার ইকুয়াল কত 4ax এরকম ছিল একটা, আরেকটা ছিল x স্কয়ার ইকুয়াল টু 4ay। এইটার ক্ষেত্রে গ্রাফটা কেমন ছিল, গ্রাফটা এমন ছিল, তাই না? দেখো x অক্ষ বরাবর যা আছে সেটা, তাহলে x অক্ষ বরাবর স্কয়ার আছে, তাহলে এটা দেখো যত বাড়বে তত এটা কি কমতে থাকবে, তখন কি এরকম গ্রাফ হবে। তাহলে আনসার কি আসতেছে, অবশ্যই আনসার হচ্ছে এ নাম্বার। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এই কোশ্চেনটা অনেক বড়, এটা যদি সমাধান করতে যায় একটা সিকিউ সলভ করা হয়ে যায়, সিকিউ কোশ্চেন সলভ হয়ে যায়। দেখো এখন আসি এই কোশ্চেনটা আমরা একটু জানা লাগবে যে এই কোশ্চেনটা কোথায় আসছে, সিলেট বোর্ডে আসছে এবং কি হচ্ছে ঢাকা বোর্ডে আসছে 2019 সালে। ওকে দেখো কি বলছে, গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত। কিছু জিনিস মনে রাখা লাগবে, একটা বস্তু আছে এই বা এটা একটা গোলক আছে, এই গোলকের চার্জ ধরো আমরা এটা চার্জ দ্বারা আহিত আছে, চার্জটা কোথায় থাকে, সবসময় গোলকের উত্তল পৃষ্ঠে, আমরা প্রথম এমসিকিউ যেটা ছিল সেটাতে পড়ে আসছে, একদম উত্তল পৃষ্ঠ থাকে। যেহেতু উত্তল পৃষ্ঠ আছে তার মানে গোলকের যদি আমরা একটু ভিতরে চলে যাই, গোলকের অভ্যন্তরে হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে এটার ভিতর কোনো প্রাবল্য থাকে না, কত কি প্রাবল্য থাকে না, প্রাবল্যের পরিমাণটা কত হয়ে যায়, প্রাবল্য 0। কিন্তু যদি আমাদের বিভব হইতো, ঠিক আছে আমাদের বিভব হইতো, বিভব, এই বিভবটা কি হইতো, পৃষ্ঠে যে পরিমাণ বিভব থাকে পৃষ্ঠের বিভবের সমান, পৃষ্ঠের বিভবের সমান, এটা একটু মাথায় রাখো, এটা অবশ্যই আমাদের লাগবে, তাই না? চলো যেহেতু আমরা এটুকু পারলাম, তো এইখানে আপনার আনসারটা কি হবে, তাহলে গোলকের অভ্যন্তরে তড়িৎ প্রাবল্য কত, তড়িৎ প্রাবল্য 0, এটা খুব টাকা মুখস্থ। ওকে, তো আসো আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি, যে পরবর্তী কোশ্চেনের আনসারটা কি হয়। এটা এই কোশ্চেনটা আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে, এই কোশ্চেনটা একটু টিকে, তাছাড়া আমরা এই কোশ্চেনটা একটু সমাধান করে ফেলি। দেখো এই কোশ্চেন আমাদের কি বলছে, যে ভূপৃষ্ঠের নিকটবর্তী কোন স্থানে ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী মানে কি উপরের দিকে, উপরের দিকে তড়িৎ প্রাবল্যের মান এত, মানে উপরে গেছে এবং এত গ্রাম এর একটি বস্তু শূন্য স্থির রাখে। তাহলে মনে রাখো যে এই বরাবর একটা বস্তু আছে, সেই বস্তুটা হচ্ছে কি আমাদের এটা শূন্য স্থানে আছে এবং এইখান থেকে নিচের দিকে আমরা কি করছি একটা চার্জ আছে, তার মানে কি এইখান থেকে একটা চার্জ আছে, সেই চার্জটা কি করতেছে এই বস্তুটাকে স্থির রাখতেছে। ওকে, তো এই বস্তুটাকে যখন স্থির রাখে কত নিউটন বলে বলছে, যে এত, কত ই ইকুয়াল টু আমাদের কত, ই ইকুয়াল টু কত 4.9 ইনটু 10 টু দি পাওয়ার হচ্ছে কত এত নিউটন পার কুলম্ব, এত বলে সেটা কি করছে স্থির রাখতেছে। এবং এই যে বস্তুটাতে আছে এই বস্তুটার একটা বর আছে, সেই বরটা কত 1 গ্রাম, অর্থাৎ কি যে বস্তু উপরে থাকবে সেটা কি করবে, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে না, এইদিকে একটা নিচের দিকে, সেইটা কত এফ বলে ক্রিয়া করতেছে, বলের পরিমাণটা, এই যে বলটা আর এই বলটা কি হতে লাগবে, সমান হওয়া লাগবে। তার মানে আমাদের কি আসতেছে দেখো এফ ইকুয়াল টু, আমরা কি বলছি এই দুইটা এফ, তাহলে এফ সমান আমরা কত লিখতে পারি, একটা লিখতে পারি এমজি আর এটা লিখতে পারি কত এফ ইকুয়াল টু ই আর এটা হচ্ছে কিউ। দেখো কিউ আমরা চার্জের মানটা আমরা বের করা লাগবে,
এখন আসলে আমার এম এর মানটা কত 1 গ্রাম, এটাকে আগে কি করব আমরা কেজিতে নেব, তাহলে 1 গ্রামটা কেজিতে নাও 1 * 10 টু দি পাওয়ার কত -3 আর ইনটু কত 9.8, তাহলে আমরা এটাকে দ্বারা ভাগ করে দাও, এর মান কত, এর মান হচ্ছে কত 4.9 ইনটু কত 10 টু দি পাওয়ার হচ্ছে কত 5, এত। তাহলে আমরা কি পাবো, চার্জের মানটা পাবো। তুমি এটা ভাগ করো, তাহলে একদম অনায়াসে আনসারটা চলে আসবে। আমরা কত পাচ্ছি 1 * 10 ইনভার্স 3 * 9.8 হচ্ছে ভাগ কত, সেটা হচ্ছে আমাদের কত আসবে 4.9 10 ইনভার্স কত আমাদের 5। তাই দেখো আমরা এটা পাবো কত, তার মানে আসবে হচ্ছে 2 * তাহলে এটার মান পাওয়া গিয়ে হচ্ছে, সেটা আসবে হচ্ছে 2 * 10 টু দি পাওয়ার 8, এত এত কুলম্ব, এত হবে। ওকে, এটার মান আসছে কত 0.00000 1 2 3 4 5 6 7 এত এত কুলম্ব। তুমি যদি এটা দেখো তো এটার আনসারটা পাবো কোথায়, এই অংশটুকু। তো চলো এই কোশ্চেনটা দেখি, যে একটা সুষম, আচ্ছা এই কোশ্চেনটা আমরা একটু পরে দেখবো, তার আগে আমরা এই কোশ্চেনটা দেখে আসি। তো এই কোশ্চেনটার আনসার কি হবে, দেখো কি বলছে, অসীম থেকে Q1 এবং Q2 চার্জের দুটি শোলা রাখা হলো, যা ই তড়িৎ ক্ষেত্রে এদের হলে এদের উপর পরিমাণ কত, তাহলে আমরা এটা একটা তড়িৎ ক্ষেত্র বা এটা ই তড়িৎ ক্ষেত্র, এখানে যে একটা Q1 চার্জ, এখানে আরেকটা Q2 চার্জ, এর জন্য আমরা একটা বল পাবো, সেই বলটা হচ্ছে কত আমাদের F1, এর জন্য আমরা আরেকটা বল পাবো, সেই বলটা হচ্ছে কত F2, তাই তো। তাহলে এদের মধ্যকার যে বলেই আছে সেটা বের করলে আমরা কি করছি, E = সেটা বলছে F/Q, তাই তো। তাহলে আমরা কি F = কি লিখতে পারি, F = EQ, তাই না, EQ। এটা তো তড়িৎ ক্ষেত্র, আমাদের বলে দিছে তড়িৎ প্রাবল্য বা হচ্ছে আমরা যেটা। তাহলে আসো আমরা প্রথম চার্জের জন্য যদি আমরা Q1 চার্জের জন্য দেখি, তো সেই ক্ষেত্রে আমরা কত F1 = কত আসবে E, আর এখানে চার্জ কত, চার্জের জায়গায় কি আসবে Q1 হবে না এটা, এবং Q2 চার্জের জন্য যদি আমরা দেখি বলটা কত F2, সেটা কত আসবে EQ2। তাহলে দেখো এইটা আর এটা যেখানে আছে সেটা হবে आंसर, তাহলে আমাদের কোথায় আছে 1 নাম্বার অপশন আছে। ওকে, তো চলো পরবর্তী কোশ্চেনটা, আদান ঘনত্ব, এটা আমাদের প্রয়োজন আছে, আদান ঘনত্ব। দেখো আদান ঘনত্বটা কি, একটু জিনিস আছে যে আমরা এই সংজ্ঞাটা একটু লাগে, ধরো আমরা একটা একক ক্ষেত্রফলের উপর, ধরো আমরা এইখানে এই একটা পৃষ্ঠ আছে, এই পৃষ্ঠটার একটা ক্ষেত্রফল আছে, সেই ক্ষেত্রফল হচ্ছে কত এর একক ক্ষেত্রফলের পৃষ্ঠে আমাদের কতটুকু চার্জ আছে সেটা বের করো। তাহলে আদান ঘনত্বটাকে আমাদের প্রকাশ করা হয় আদান ঘনত্ব, আদান ঘনত্বকে আমাদের প্রকাশ করা হয় সিগমা দ্বারা, এটা একটু মাথায় রাখবা, আদান ঘনত্ব প্রকাশ করা কি দ্বারা, সিগমা দ্বারা। তাহলে দেখো আদান ঘনত্ব যেহেতু সিগমা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটা কি আমরা কি বলছি একক ক্ষেত্রফলের উপর কতটুকু চার্জ আছে সেটা বের করো। তাহলে আমরা একটু চিন্তা করো তো, এই অংশটুকু সম্পূর্ণ ক্ষেত্রফল এত, তাহলে আমরা চার্জ বের করব, আদান ঘনত্ব সমান আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে সিগমা = যে এই সম্পূর্ণটার উপর আমাদের কি ধরে নাও এই গোলকটার উপর চার্জ আছে কত কিউ পরিমাণ, আর ক্ষেত্রফল আছে, তাহলে একক ক্ষেত্রফল, একক ক্ষেত্রফল মানে কি সম্পূর্ণটাকে ভাগ করে দাও কিউ দ্বারা, সেই ক্ষেত্রে আদান ঘনত্ব Q/, এটা হচ্ছে আমাদের আদান ঘনত্ব একক ও আদান ঘনত্ব সূত্র। এখন আসো আমরা এককটা দেখি, একক দেখো তো, এককের ক্ষেত্রে উপরে কি আছে চার্জ, চার্জের একক কি কুলম্ব, এবং ক্ষেত্রফল, ক্ষেত্রফল একক কি আমরা জানি মিটার স্কয়ার না, তাহলে কি আসছে বলো তো কুলম্ব পার কে মিটার স্কয়ার, এটা হচ্ছে আমাদের আদান ঘনত্ব একক।
তাহলে এখন বলো তো এই কোশ্চেনটার আনসার কি হবে? অবশ্যই এই কোশ্চেনটার আনসার হবে খ নাম্বার। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি। এটা তো আমরা জানি যে আমরা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুর প্রাবল্য হচ্ছে ই এবং আদান যদি কিউ হয় তাহলে কি পরিমাণ বল অনুভব করবে তার নিচের কোনটি, সেটা আমরা এইখান থেকে বের করতে পারি। আমরা কি করছি যে ই ইকুয়াল টু কত, এফ বাই কিউ। আমরা কি এফ ইকুয়াল টু কত লিখতে পারি, ই কিউ। এটা তাহলে এই ক্ষেত্রে আমাদের আনসার হচ্ছে কত, এই অংশটুকু। তো তাহলে কোথায় আছে দেখো, এটা আমাদের এ নাম্বার অপশন আছে। ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে কত সালে, 18 এবং 19 সালে। এন্ড যারা ক্লাসে আসো তোমরা তো কমেন্ট করো না, তোমাদের বলে লাভ। এখন আসো আমরা বিভব নিয়ে একটু আলোচনা করব। তো চলো আমরা একটু বিভবটা দেখে নিই। তো আমরা বিভব নিয়ে একটু আলোচনা করব। যে বিভব ধরো আমরা একটা গোলক আছে, এই গোলকটা একটা কি আছে, আহিত আছে। এই গোলকে আহিত আছে, এখানে আমরা একটা 1 কুলম্ব চার্জ জানবো। একটা 1 কুলম্ব চার্জ আনলে সেখানে কি পরিমাণে কাজ হয়। ধরুন আমরা এখানে 1 কুলম্ব চার্জ আনলে কাজ হচ্ছে কত, ডব্লিউ করে। তখন আমরা তাকে কি বলবো, বিভব বলবো। তাহলে অতএব আমরা ভি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ডব্লিউ বাই কত, ডব্লিউ বাই হচ্ছে কত কিউ, বা কিউ বলতে পারি। এইটুকু হচ্ছে আমাদের বিভবের মেইন জিনিসটা। আমরা এটা যারা সংজ্ঞা পাবে তখন বিস্তারিত ছিল তখন জানতাম। দেখো বিভব যেহেতু ভেক্টর আসে, এখান থেকে আমরা বিভবের কি বের করতে পারি, আমরা একক। কি হবে, একক। এককটা কি, একক আসে আমরা দেখি। এখানে আমরা কি উপরে একক হচ্ছে কি চার্জ, কুলম্বের একক হচ্ছে, কাজের একক হচ্ছে জুল আর কিউ। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, কুলম্ব, জুল পার কুলম্ব। এটা কার একক, বিভবের একক। আরেকটা হয় সেটা হচ্ছে কি ভোল্ট। ওকে, চার্জ ভোল্ট, এই দুইটাই হয়। দেখো তাহলে আমরা এই যদি হয় তাহলে আমরা এখান থেকে এটা বের করতে পারতেছি। তারপর আসো এখানে আমাদের একটা নির্দিষ্ট দূরত্ব থেকে আমরা বিভবের কিছু সূত্র জানি, যে আমরা নির্দিষ্ট একটা বিন্দু থেকে আর দূরত্বে, আমরা আর দূরত্বে এই বিন্দুতে বিভবটা কত, সেক্ষেত্রে সূত্রটা কি, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট কিউ ডিভাইডেড বাই আর। এটা জিনিস মনে রাখা লাগবে, বিভবের মানটা কি হয়, ঋণাত্মক হয়। বিভব সবসময় কি 0 থেকে ছোট, বিভবের মান কি 0 থেকে ছোট হয়, বি এর মান সবসময় কি 0 থেকে কি ছোট। ওকে, এখন আসো আমরা এইটুকু তো গেল, তারপরে আমাদের আরেকটা সম্পর্ক আমাদের জানা লাগবে, সেই এটা আমরা পরবর্তী, আমরা এটার জন্য আমরা একটু আচ্ছা দেখো আমরা এটা এখানে এসে সমাধান করব। দেখো আমরা বিভব এবং কি তড়িৎ প্রাবল্য, এই কোশ্চেনটা আমরা বরিশাল বোর্ড সমাধান করার আগে আমাদের যে সূত্রটা জানা লাগবে। তাহলে বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্ক, প্রাবল্যের মধ্যে সম্পর্ক। দেখো তাহলে দেখো বিভব এবং তড়িৎ প্রাবল্যের মধ্যে সম্পর্কটা কি, এটা হচ্ছে আমাদের কি ই ইকুয়াল টু হচ্ছে কত, আমাদের বি বাই আর। এটা আমরা সবাই জানি। অথবা আমরা আরেকটা জিনিস বলতে পারি, আমরা সেটা আরেকটা বলতে পারি হচ্ছে কি ই ইকুয়াল টু হচ্ছে মাইনাসের ডিবি ডিভাইডেড বাই ডিআর, ইকুয়াল টু মাইনাসের ডিবি ডিভাইডেড বাই ডিআর। দেখো আমাদের কি বলছে, একটা সুষম তড়িৎ ক্ষেত্রে ব্যবধান কত বলছে, 50 সেন্টিমিটার। তার মানে আমাদের কার মানটা বলে দিয়েছে, সেটা হচ্ছে আর এর মানটা বলে দিয়েছে। ও আচ্ছা, আমরা আসো এখানে আমরা প্রাবল্যের আরেকটা একক বের করতে পারি, একক। দেখো তো বিভবের একক কি ভোল্ট না, এবং দূরত্বের একক কি মিটার না, তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, ভোল্ট পার মিটার। কার একক, তড়িৎ প্রাবল্যের একক। ওকে, যেহেতু এই এককটা আমরা পাইতেছি তাহলে আমরা এখানে এটা লিখতে পারি। আসো প্রাবল্যটা বের করে, এখানে আমরা কি বলছি, বিভব পার্থক্য বলে দিচ্ছে এবং দূরত্ব বলে দিচ্ছে। তাহলে আমরা কি করছি, ই ইকুয়াল টু হচ্ছে কত, বি বাই আর। আমরা দেখো বি এর মানটা কত 200, এবং কি আর এর মানটা কত, আর এর মান হচ্ছে 50 সেন্টিমিটার। দেখো 50 সেন্টিমিটার মানে কি 0 পয়েন্ট কত, এর মান কত আসবে সেটা আমরা জানি, সেটা হচ্ছে কত 0.5। আচ্ছা সরি, এটা হচ্ছে আমাদের কত, 50 কে 100 দ্বারা ভাগ করো, তাহলে 50 ভাগ হচ্ছে কত 100।
কাটাকাটি করো, আমরা এইটাকে উপর নিয়ে যাবো 440, আর এখানে আমাদের কত আছে 10, তাহলে আমরা কত আসবে 400, তাহলে আমরা কত 400 ভোল্ট পার কত মিটার। এটার একক হচ্ছে কত, এটার মান কত 400 ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমার প্রাবল্য এবং কি বিভবের মধ্যে সম্পর্ক। এখন আসো এই জায়গায় একটা কোশ্চেন দিয়ে দিয়েছে যে আমাদের কি বলছে, চিত্রের আর বিন্দুতে কত চার্জ স্থাপন করলে এর কেন্দ্রে বিভব কি হবে, শূন্য হবে। আমরা বিভবকে কি রাশি, একটা ভেক্টর রাশি, সবগুলোর যোগফলের সমষ্টি কি হয়, শূন্য হয়, তাই না? তো এখন আসো আমরা বিভবের যেহেতু শূন্য, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এইটা এটার যোগফল, এটা এটার যোগফল, এইখান থেকে এটার কেন্দ্রের যোগফল, এইটুকু দূরত্ব এইটুকু দূরত্ব, যেহেতু কর্ণ একটা বর্গ তাহলে সবগুলোর দূরত্ব কি সমান, তো ধরে নিই আমাদের আর, এটার দূরত্ব আর, এটার দূরত্ব আর, এটার দূরত্ব আর, এটার দূরত্ব, তাহলে আমরা কি যেহেতু b ইকুয়াল টু b1 প্লাস b2 প্লাস b3 প্লাস b4 কেন লিখলাম, কারণ সবগুলোর ক্ষেত্রে বিভবের সমষ্টি কোথায় হবে, 0 হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, b এর মানটা 0, b1 প্লাস b2 প্লাস b3 প্লাস কত b4। এখানে ক্যালকুলেশন করতে গেলে আমাদের চার্জগুলো কি করা লাগে, উল্লেখ করা লাগে। তাহলে আমরা আসো এখানে আমরা একটু দেখে ফেলি। তাহলে আমরা 0 ইকুয়াল টু কত, আমরা 1/4 পাই এপসাইলন নট কত q1 ডিভাইডেড বাই r1 ইকুয়াল কত প্লাস কত 1/4 পাই এপসাইলন নট q2 ডিভাইডেড বাই r2 প্লাস 1/4 পাই এপসাইলন নট q3 ডিভাইডেড বাই r, সবগুলো যোগ করলে আমরা সেম জিনিসটা পাবো। তাহলে এখান থেকে আমরা কি করি, এটা কমন যাব, এটা কমন যাব, এটা কমন, তার মানে আমরা কি পাবো, এখানে 0 ইকুয়াল টু কত পাবো, q1 প্লাস কত q2 প্লাস q3 প্লাস কত q4, এই চারটা চার্জের যোগফল কি হবে, শূন্য। তো এখন আসো আমরা এইগুলা বের করে ফেলি। এখন দেখো q1 ধরুন আমাদের প্রত্যেকটা প্লাসের 10, পরে কত প্লাসের 15, পরে কি মাইনাসের 12 আর প্লাসের কত আমরা যেটা জানি না, যে ডি বিন্দুর চার্জটা ইকুয়াল কত 0। তাহলে আমরা এইটুকু দেখো 25 এন্ড 12, তাহলে 25 থেকে আমরা 12 বাদ দাও, তাহলে আমাদের কত থাকে 13 প্লাসের ডি এত ইকুয়াল টু 0। তাহলে আমরা এই ডি বিন্দুতে চার্জটা কেমন হবে, ডি বিন্দুর চার্জ -13 কুলম্ব, -13 কুলম্ব। দেখো 13 কুলম্ব চার্জ কোথায় আছে, এই যে বি নাম্বার অপশন। এই কোশ্চেনটা হচ্ছে আমাদের এটার আনসার, এবং কোশ্চেনটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। তো এখন আসো এটা একটা বর্গক্ষেত্রে শীর্ষবিন্দু 4টি বিন্দুর আদান আছে, একটা বলছে -কিউ, কিউ, 2q এবং 2q। তাহলে কিউ এবং আর এর মধ্যে নিচের কোন সম্পর্কটি সঠিক, দেখো আর কেন্দ্রের বিভব শূন্য হবে, এই মাত্র আমরা করে আসলাম না। তাহলে আমরা সবগুলোর যোগফল, তাহলে কিউ প্লাসের 2q পরে কত প্লাসের 2q ইকুয়াল কত 0। তাহলে দেখো তো একটা করে বাদ দাও, তাহলে কিউ প্লাসের কত প্লাসের কিউ স্মল কিউ ইকুয়াল কত 0। লেখটা আমরা ওই পাশে নিয়ে নিই। তাহলে আমরা চলো তো কিউ ইকুয়াল টু মাইনাসের কিউ লেখা যায় না, তাহলে দেখো তো এটা আমাদের কোথায় আছে, এই যে এ নাম্বার অপশন, তাহলে এটা आंसर। ওকে চলো, আচ্ছা একজন কি আসো ক্লাসে, তোমার আমি এটা দেখতে চাই যে একজন ক্লাস করতেছে মনোযোগ সহকারে, আশা করি তোমার অনেকটা উপকার হবে। এইটা আসো কি বলছে, এখানে আমাদের বলছে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ এবং এডি এবি এসি এডি, এবং এখানে বলছে বি বিন্দুতে এখানে আমাদের 2 কুলম্ব চার্জ, এবং কি বলছে এত বিন্দুতে আর এটা চার্জ হচ্ছে কত 4 কুলম্ব চার্জ সি বিন্দুতে। তাহলে ও বি বিন্দু বিভব যথাক্রমে এত এবং এত, তাহলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক। এই কোশ্চেনটা আচ্ছা এটা থাকবে আমরা এখন এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা যশোর বোর্ডে আছে 2022 সালে, সেম টাইপের কোশ্চেন। তাহলে আমরা কি করব, কেন্দ্রের বিভব কি বলছে শূন্য হবে, তাহলে দেখো চারটা চার্জের কি যোগফল 6 40 পরে কত -12 ইকুয়াল কত 0, ও সরি প্লাসের কিউ ইকুয়াল কত 0। তাহলে দেখো তো এখানে কত 20, 20 এর থেকে আমাদের কত বাদ, তাহলে কত প্লাসের 8 প্লাসের কিউ ইকুয়াল কত 0, তাহলে কিউ ইকুয়াল কত -8 কুলম্ব না। তাহলে আমরা এটা দেখো आंसर কোনটা হবে -8 কুলম্ব। দেখো এই কোশ্চেনগুলো আসছে এবং এটা হচ্ছে মেবি হচ্ছে 22 বা 23 সেশন আসছে, এটা হচ্ছে 23 সালে আসছে যশোর বোর্ডে
যশোর বোর্ড তেইশশাল। দেখো আমরা একই টাইপের কোশ্চেন দেখলাম না? তো যারা প্রথম থেকে আসছিল তারা অবশ্যই জানো। তো চলো এটা আসো, দুটি চার্জ, এই কোশ্চেনটা আমাদের যশোর বোর্ড 2023 সালে আসছে। তাহলে একটু বলো তো দেখি এই কোশ্চেনটার আনসার কি হবে? দেখো, দুটি চার্জ সংযুক্ত করলে বস্তুদের মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না এদের বিভবটা কি হয়, সমান হয়। একটা বস্তু আছে এখানে আর একটা বস্তু আছে এখানে, ধরো চার্জ আহিত আছে, এটা Q1 চার্জ, এটা Q2 চার্জ, এদের একটা বিভব আছে সেটা হচ্ছে BA, এটার বিভব হচ্ছে BB। এখন চার্জ কতক্ষণ প্রবাহিত হবে, এদের মধ্যে যে আমরা তার দ্বারা যুক্ত করেছি, এই দুটা বস্তুর মাঝখানে আমরা তার দ্বারা যুক্ত করছি, তো কখন যুক্ত হবে? যখন এদের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে, তার মানে BA is greater than BB যদি হয়, তখন কি হবে, চার্জ কি হবে, স্থানান্তরিত হবে। কোথায় থেকে? এখন আসলে আমরা চার্জ স্থানান্তর বা আদানটা স্থানান্তর হয় কিভাবে, চার্জ স্থানান্তর, চার্জ স্থানান্তর, চার্জ স্থানান্তর বা চার্জ কি হচ্ছে আমাদেরকে প্রবাহিত হয় কোথায়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে, নিম্ন বিভব হতে উচ্চ বিভবের দিকে, উচ্চ বিভব। এটা একটু মাথায় রাখা লাগবে, চার্জ কিভাবে প্রবাহিত হয়, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তারপর আসো, চার্জ প্রবাহিত হবে না কখন, চার্জ প্রবাহিত হয় না, প্রবাহিত হয় না। দেখো চার্জ প্রবাহিত হয় না, তার মানে আমাদের কি আসতেছে বলতো, চার্জ প্রবাহিত হয় না। চার্জ প্রবাহিত হবে না কখন, যখন দুইটার বিভব কি হবে, সমান হবে, BA = BB। তার মানে একটু মনে রাখা লাগবে, যদি বিভব সমান হয়, বিভব সমান হলে চার্জ কি হবে না, প্রবাহিত হবে না, চার্জ প্রবাহিত হবে না। ওকে, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে যে দুইটার বিভব যদি সমান হয় তখন কি হবে না, চার্জ প্রবাহিত হবে না। তো আসো, এখন আসো, তার মানে কি এখানে আমার চার্জ প্রবাহিত হবে না কখন, যখন বিভব সমান হবে। তাহলে চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। দেখো, একই ব্যাসার্ধের একটি ফাঁপা এবং একটা নিরেট গোলক উভয় একই বিভবে চার্জিত করলে নিম্নের কোনটি প্রযোজ্য হবে? ফাঁপা গোলকের চার্জ বেশি, নিরেট গোলকের চার্জ বেশি, হচ্ছে কি উভয় চার্জে হচ্ছে কি সমান হবে, উভয় চার্জ শূন্য হবে। তাহলে একটা দেখো, তাহলে আমরা কি দুইটা যেহেতু কি বলছে একই বিভব বলছে, তার মানে বিভবটা যেহেতু একই, তার মানে কি চার্জ হওয়া লাগবে একই রকমের ব্যাসার্ধ, একই ব্যাসার্ধ, তার মানে কি পড়ছি, তার মানে কি অবশ্যই আর কিভাবে আমরা B = কত, 1/4 পাই এপসাইলন নট Q/r। দেখো তো, যেহেতু এখানে আমাদের কি আর এবং এইটা এবং এটা কি সমান, তার মানে আমাদের কি চার্জও সমান হওয়া লাগবে। কিভাবে মনে রাখো, তাহলে এটা তো আমার ধ্রুবক, তাহলে আমরা দুইটার ক্ষেত্রে কি সেম হওয়া লাগবে না, B দুইটাই একই, তাহলে B একই হলে কি আমরা 1/4 পাই এপসাইলন নট হচ্ছে কি Q1/R1, আর যেহেতু একই তাহলে আমরা কি সেম ভাবে 1/4 পাই এপসাইলন নট Q2/R। তাহলে এটা কাটা, এটা কাটা, তাহলে আমরা কি থাকতেছে Q1/কত, Q2। তার মানে কি দুইটার চার্জ কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে এর জন্য आंसर হচ্ছে কি, আচ্ছা সি নাম্বার। এবং এই কোশ্চেনটা কোথায় আসছে, কুমিল্লা বোর্ডে আসছে 2023 সালে। আমি আশা করি এটা তুমি ম্যাথমেটিক্যালি বুঝতে পারছো। তো চলো, বিভবের মাত্রা কোনটি, তড়িৎ বিভবের মাত্রা কোনটি? তো আমরা ফার্স্ট অফ অল আমাদের মাত্রাটা লাগবে। আসো আমরা তড়িৎ বিভবের মাত্রাটা বের করব। মাত্রা দেখো, বিভব B = আমরা কি বলছি, W/Q। দেখো আমরা Q = আরেকটা জিনিস জানি, I = আমরা I/K জানি, I = Q/T, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি, Q = কত, IT, এটা লেখা যায়। এখন আসো, তাহলে আমরা B = কি বসাই, W/Q। এখন দেখো তো কাজের মাত্রাটা কি, কাজ আমরা Q = কি লিখতে পারি, F * S, আর নিচে কত, IT লেখা যায়। তাহলে দেখো
নিউটনের একক কি বলতো? নিউটনের একক আমরা বল সমান কি জানি, F ইকুয়াল টু হচ্ছে F ইকুয়াল টু এম এ। আমরা কি এম জানি, এম এল ইনভার্স কত 2, তাহলে আমরা এখানে বসাও এম এল ইনভার্স 2 ইনটু কত এল, আর নিচে কত আই, আই এর একক কি এম্পিয়ার, এবং কি সময়ের একক কি টি। তাহলে এখন দেখো তো এখানে আমরা কি পাইতেছি, এম এল স্কয়ার টি কিউব আর হচ্ছে কত এ ইনভার্স। তাহলে এইটা হচ্ছে আমাদের যে তড়িৎ বিভবের একক। আমরা এই কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ডে আসছে 2023 সালে। দেখো তো এটা কোথায় আছে, এই যে আমাদের সি নাম্বার অপশন আছে। আমি আশা করি এটা তুমি বুঝতে পারছো। এখন আমি খুব সুন্দর তোমাদেরকে ব্যাখ্যা দিয়ে দিলাম। তো চলো, একটা ফাঁপা গোলকের পৃষ্ঠের চার্জ এত রয়েছে, তাহলে এ বিন্দুতে বিয়োগ করা আছে, এখানে একটা চার্জ আছে, সেখানে আমি চিত্র ছিল, চিত্রটা অ্যাড করতে পারিনি, তো সরি, ওই জন্য আনসারটা করতে পারলাম না। এখন আসলে আমরা ধারক নিয়ে আলোচনা, এটা হচ্ছে আমাদের স্থিরতড়িতের লাস্ট টপিক, স্থিরতড়িতের স্থিরতড়িৎ লাস্ট টপিক। এন্ড আশা করি তুমি শেষ পর্যন্ত থাকো, দেখবা তোমার কাছে একদম ক্লিয়ার মনে হবে। এন্ড এখন পর্যন্ত কে কে আসো একটু তোমরা একটু কমেন্ট করো তো, যারা আসো লাস্ট টপিক। দেখো এখান থেকে যদি তুমি পড়ো, তুমি আশা করি চারটা এমসিকিউ তুমি ফাইনাল পরীক্ষা দিতে পারবা সবগুলা মিলে। দেখো ধারক জিনিসটা কি, ধারক মানে হচ্ছে একটা চার্জ কি করে সঞ্চয় করে রাখে, তো সেটা নিয়ে একটু আলোচনা করবো। এখানে বেশি কিছু পড়াবো না, জাস্ট হালকা একটু তোমাদের সূত্রগুলো দেব। দেখো ধারকের যেটা আছে সেটা কি করে, চার্জ সঞ্চয় করে রাখে, করে চার্জ সঞ্চয় করে, সঞ্চয় করে। দেখো সে কি করবে, চার্জ সঞ্চয় করবে কিভাবে, ধরে নাও আমরা এটা একটা পাত আছে, এইখানে একটা পাত, এটা হচ্ছে একটা পাত, এখানে আরেকটা পাত আছে, দুইটা পাত আছে, এদের একটা মধ্যবর্তী দূরত্ব আছে, সেটা হচ্ছে কি ডি দূরত্ব, এবং এদের কি থাকে একটা বেদন যোগ্যতাও থাকে। মনে করো এটা একটা আমরা কি বস্তু এবং কি একটা ব্যাটারির সাথে যুক্ত আছে, এটা হচ্ছে আমরা পজিটিভ নেগেটিভ চার্জ। এটা যদি আমরা এদিকে পজিটিভ পাথ হয় তাহলে এই পাথটা কি হবে পজিটিভ চার্জে, আর এটা যদি নেগেটিভ পাথ হয় বা ব্যাটারি নেগেটিভ সাথে যুক্ত হয় তাহলে কি হবে, সেটা হচ্ছে নেগেটিভ অংশ যুক্ত হবে। তো এদের মধ্যে আমরা ধারকটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, সি দ্বারা, ধারক প্রকাশ করা হয় সি দ্বারা। তাহলে এখন দেখো এদের মধ্যে কতটুকু চার্জ স্থাপন করে সেটা আমরা বের করব, বা আমরা ধারক কাকে বলে সেটা আমরা বের করব। কারণ কি প্রত্যেকটা পাতে কি পরিমাণ আদান জমা হয় একক বিভবের জন্য, তাকে আমরা কি বলি, ধারক বলি। তাহলে আমরা ধারক সি ইকুয়াল টু সেটা লিখতে পারি, এই পাতের মাঝখানে ধরে নাও আমরা এই দুইটা পাতে কি হবে, সমান পরিমাণ চার্জ কি করবে, সঞ্চয় হবে। তাহলে এটা যদি আমরা পজিটিভ চার্জে সঞ্চিত হয়, এটা কি নেগেটিভ সমান পরিমাণ চার্জ। এই একক বিভবের জন্য এদের দুইটা প্রান্তের মধ্যে একটা বিভব থাকবে, এই বিভব একক বিভবের জন্য যে পরিমাণ চার্জ সঞ্চারিত হয় তাকে আমরা কি বলি, ধারক বলি। তাহলে আমরা চার্জ যেহেতু সঞ্চারিত, তাহলে ধারকটা কি কিউ বাই বি, আমরা ধারককে বলতে পারি কিউ বাই বি। এটা একটা ধারকের সূত্র। এখন কথা হলো এখানে এককটা লাগবে, তাহলে আমরা এই ধারকের এককটা কি, একক, এগুলা গুরুত্বপূর্ণ তোমাদের আসে পরীক্ষায়। তো ধারকের এককের ক্ষেত্রে দেখো উপরে কি আছে আমাদের কুলম, আর নিচে কি আছে ভোল্ট, তাহলে আমরা কি লিখতে পারি কুলম পার ভোল্ট। এখন এইটা তো আমরা একক, আরেকটা একক আছে সেটা আমরা যেটা সচরাচর ব্যবহার করে থাকি সেটা হচ্ছে আমাদের কি ফ্যারাড, এটা হচ্ছে ফ্যারাডে বা ফ্যারাডে বা এফ, এটা আমাদের ব্যবহার করা। এবং কি তোমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে যে ধারকের সবসময় এককটা যেটা ব্যবহার করা হয়, ধারকের একক সবসময় মাইক্রো ফ্যারাডে ব্যবহার করা হয়। তোমাদের অবশ্যই এটা একটু মাথায় রাখা লাগবে যে ধারকের এককটা মাইক্রো ফ্যারাডে। চলো আমরা এইটুকু বুঝলাম। তাহলে আমরা ধারকের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমাদের লাগবে। তো এই ধারক দুইটা কি আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, সেক্ষেত্রে আমরা ধারকের যে সূত্রটা পাবো, তাই না? সেক্ষেত্রে আমরা এই দূরত্ব আছে, তাহলে আমরা ধারকের সূত্র সি ইকুয়াল টু যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি এপসাইলন নট এ ডিভাইডেড বাই ডি। এখানে এটা কি, আমরা এপসাইলন হচ্ছে কি বেদন যোগ্যতা, শূন্যস্থানে বেদন যোগ্যতা, এপসাইলন হচ্ছে কি শূন্যস্থানে বেদন
যোগ্যতা, তাই না? এইটুকু হচ্ছে একটা ধারকের সূত্র, মনে রাখবো। এখন যদি আমাদের এরকম হয় তাহলে এইটুকু একটু মাথায় রাখো, আর তেমন কিছু প্রয়োজন নেই। তারপর আসো আমরা এখান থেকে পরবর্তী কোশ্চেনগুলো একটু দেখব। আচ্ছা, একটা আহিত ধারকের সঞ্চিত শক্তির সঞ্চয় থাকে কোথায়? ধনাত্মক প্লেটে, প্লেটের মধ্যবর্তী ক্ষেত্রে ধনাত্মক ও ঋণাত্মক প্লেটে, প্লেট দুটির প্রান্তের চারপাশে। একটু দ্রুত কমেন্ট করে বলে ফেলো তো কোশ্চেনটা রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমি একটু বলে দিই যে এটা কোথায় থাকে। প্লেট দুটির প্রান্তের চারপাশে থাকে। এটা হচ্ছে আনসার, হচ্ছে এটা। এটা বলে দিবে, তোমরা অনেকে কমেন্ট করো না। তো আসো আমরা এই কোশ্চেনটা থেকে শুরু করি। এই কোশ্চেনটা আমাদের কোথায় আসছে? রাজশাহী বোর্ডে আসছে, এবং রাজশাহী বোর্ডে আসছে এবং কি কত সালে আসছে? 23 সালে আসছে। প্রথম কোশ্চেন যে রাজশাহী বোর্ডে যে ধারকের তুল্য ধারকত্ব কত? আমরা ধারকটা দুইটা সমবায়ে গঠিত হয়, একটা হচ্ছে শ্রেণী সমবায়ে, ধারক এর সমবায়। আমরা এটা একটু দেখব। ধারকের সমবায়, সমবায়। দেখো ধারকের সমবায় দুই প্রকার, একটা হচ্ছে কি শ্রেণী, এটা হচ্ছে কি সমান্তর। দেখো শ্রেণী সমবায় কিরকম, যে একটা ধারকের হচ্ছে এক প্রাতের সাথে অপর ধারকের আরেকটা পাত কি থাকবে? যুক্ত থাকবে। একটা ধারকের সাথে অপর পাত, তার মিলে একটা কি নতুন যে ধারকটা সৃষ্টি হবে। ধরুন আমরা C1, এটা C2, এটা C3, এই তিনটা ধারকের সমন্বয় যদি আমরা n সংখ্যক ধারকের চিন্তা করতাম তাহলে হয়তো এদের সমন্বয় যে নতুন একটা ধারক সৃষ্টি হবে, এই ধারকটা। ওকে, এই যেটা হচ্ছে তুল্য ধারক বা সিএস বা সিরিজ বা সমবায়। সেক্ষেত্রে আমরা ধারকের তুল্য ধারকত্ব কিভাবে বের করব? তাহলে 1/CS ইকুয়াল টু 1/CS ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? দেখো তাহলে C ইকুয়াল টু 1 বাই কত? C1 প্লাস কত? 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। ওকে, যদি কখনো দুইটা ধারক যুক্ত থাকে, যদি দুটি ধারক থাকে, তাহলে এটা তোমরা একটা শর্টকাটে মনে রাখবা, ধারক থাকে, ধারক থাকে তখন তুল্য রূপ, তুল্য কখন? শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। চলো সেক্ষেত্রে কি থাকবে? সেক্ষেত্রে হচ্ছে CS ইকুয়াল টু, ধরো আমরা দুইটা ধারক আছে, এখানে একটা ধারক আর একটা ধারক হচ্ছে এটা C1, এটা C2, তাহলে সেক্ষেত্রে কি হবে? C1 ইন্টু C2 ডিভাইড বাই কত? দুইটার যোগফল C1 প্লাস C2। এটা একটু মাথায় রাখলে হবে। এখন আসো আমরা এই কাজটাই করব, যে এই ধারকটা আর এই ধারকটা কি আছে? শ্রেণী সমবায়ে আছে না? কারণ কি দেখো তো পরপর একসাথে আছে, তো সেক্ষেত্রে আমরা কি দুইটা ধারক আছে, তুল্য ধারক, তাহলে আমরা কি CS ইকুয়াল দুইটার উপরে কি দুইটার গুণফল না? তাহলে দেখো 20 ইন্টু কত? 60 ডিভাইড বাই কত? যোগফল, যোগ কর কোন দুইটা? 20 প্লাস 60, দেখো তো 1200 ডিভাইডেড বাই 80, কাটাকাটি করো, তাহলে দেখবা যে মানটা পাবা যাচ্ছে কত? 12 ভাগ হচ্ছে কত? 8। তাহলে দেখো আমরা 12 কে যদি তুমি 8 দ্বারা ভাগ করো 1.5। এই মানটা আসবে। দেখো এরকম কোথায় আছে? তুল্য ধারকত্ব কত, ধারকদের তুল্য ধারকত্ব কত, এটা আসবে, এটা হবে আনসার মেবি। ওকে, চলো পরে। আচ্ছা গেল এই কোশ্চেনটা আসে। এখন ধরো আমাদের এই কোশ্চেনটা আসছে কোথায়? এই কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 2023 সালে আসছে, এবং এই কোশ্চেনটা আমরা কিভাবে সমাধান করতে পারি? তুমি একটু পারবা?
দেখো অনলাইনে। ওকে, এখন আসি আমরা ধারকের সমান্তরাল সমবায় দেখবো। আমরা ধারকের সমান্তরাল সমবায়, সমবায়। দেখো ধারকের যদি সমান্তরাল সমবায় থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব? ধরো আমরা এটা একটা ধারক আছে, এই ধারকের এক প্রান্ত এক বিন্দুতে, অপর ধারকের আরেকটা প্রান্ত অপর বিন্দুতে, এরকম আছে। এটা এখানে আমরা আরেকটা ধারক আছে, সেই জিনিসগুলো একটু মনে রাখো। এই প্রান্তে এটা যদি C1 হয়, C2, C3, তাহলে সেই ক্ষেত্রে আমাদের তুল্য যে ধারকটা আছে বা ধারকত্বটা আছে, তুল্য ধারকত্ব। তাহলে দেখো তুল্য ধারকত্ব CS, এই CP আর প্যারালাল যেহেতু, কারণ সেক্ষেত্রে কত C1 প্লাসের কত C2 প্লাসের C3 তার ডট 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 যতগুলো ধারক আমরা কি করি না কেন, যুক্ত করি না কেন, সেক্ষেত্রে এটা। তো একটা জিনিস মনে রাখবা, যখন আমাদের সমান্তরাল সমবায় ধারক থাকবে তখন ধারকদের পাতদের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান থাকবে। ধারকের পাত ধারকের দুই প্রান্তের বিভব সমান থাকবে। ওকে, তাহলে দেখো যেহেতু ধারকের দুই প্রান্তের বিভবটা কিভাবে সমান থাকবে, তাহলে আমরা এইটুকু লিখতে পারি। তাহলে আমরা এইখান থেকে তুল্য ধারকটা বের করতে বলছি। যে সমবায়ের ধারকটা দেখো তো, এই যে 4 ওহম আর এই 4টা কি আছে, শ্রেণী সমবায় আছে না? এটা দুইটা শ্রেণী, এই দুইটা কি আছে, শ্রেণী সমবায় আছে। তো প্রথম আমরা দেখো দুইটা ধারক শ্রেণী সমবায় থাকতে আমরা কিভাবে বের করছি বলা লাগছে, যে সূত্রটা কি ছিল, যে দুইটার গুণফল CS ইকুয়াল টু, আচ্ছা দেখো এই দুইটার গুণফল, তাহলে আমরা কি CS ইকুয়াল 4 ইনটু 4, নিচে দুইটার যোগফল 4 ইনটু কত 4 প্লাসের প্লাস, তাহলে কত 16 ডিভাইডেড বাই 8, তাহলে কত আসবে 2 ওহম। তাহলে দেখো আমরা এইখানে যে ধারকটা পাইতেছি সেটা হচ্ছে 2 ওহম, নিচেও সেম 2 ফ্যারাড আর নিচেও কি সেম ভাবে 2 ফ্যারাড পাবো। তাহলে আমরা দুইটা যদি যোগ করি তাহলে এই দুইটা এখন কি আছে বলতো, একই বিন্দুতে যুক্ত আছে না? এই দুইটা এখন কি আছে, প্যারালাল আছে। তাহলে যদি প্যারালালে থাকে তো অবশ্যই কি করা লাগবে, প্যারালাল থাকলে আমি কি বলছি যে সবগুলোর যোগফল, তাহলে অতএব আমরা তুল্য ধারকত্ব। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কত আসবে, যে 2 প্লাসের কত 2, অর্থাৎ CP ইকুয়াল কত 4। এত কি আছে দেখো, সবগুলো আছে মাইক্রোফ্যারাড না, তাহলে অবশ্যই কি হবে মাইক্রোফ্যারাড। তাহলে দেখো এটার आंसर কোনটা হবে, মাইক্রোফ্যারাড। এখন আসো আমরা আরেকটা জিনিস জানা লাগবে, যে ধারকের সঞ্চিত শক্তি। প্রত্যেকটা ধারকের জন্য সঞ্চিত শক্তি থাকে কি আলাদা। দেখো তোমাদের আমি কি করছি, প্রায় হচ্ছে কত 65টার মতো এমসিকিউ সলভ করে দিয়েছি। যারা আগে থেকে ক্লাসটা করছো আশা করি তোমাদের এই জিনিসগুলো একদম ক্লিয়ার হয়ে যাবে। ধারকের সঞ্চিত শক্তি, দেখো সঞ্চিত শক্তি, দেখো এই একটা ধারকের পাত আছে, এই যে পাতটা আছে এই ধারকের, এখানে আরেকটা পাত আছে, ধরুন আমাদের দুইটা ধারকের পাত আছে, এই দুইটা পাতের মাঝখানে এটা একটু বড় করে আঁকি, এখানে আমরা আরেকটা পাত আছে ধারকের। এই যে দুইটা ধারকের যে পাতটা আছে এদের মধ্যবর্তী একটা দূরত্ব থাকে, বা এই দুইটার দুই প্রান্তের আমরা কি থাকবে, একটা বিভব থাকবে। এখন আমাদের এইখানে কি পরিমাণ চার্জ সঞ্চিত হয়েছে সেটা আমরা জানি। ধরো আমরা চার্জ কিউ পরিমাণ চার্জ সঞ্চিত হয়েছে, হচ্ছে চার্জ সঞ্চিত হয়, এবং এখানে কতটুকু শক্তি সঞ্চিত করে সেটা আমরা বের করব। দেখো তাহলে যেহেতু ধারকের যে সঞ্চিত শক্তিটা আছে, তাহলে সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু, আমরা এই যে দুইটার মধ্যবর্তী একটা দূরত্ব থাকে, তাহলে এদের মধ্যে বিভব পার্থক্য বি, চার্জ কিউ, এবং এই ধারকের একটা ধারকত্ব আছে, ধারকত্বটা কত, সেই ধারকত্বটা সি। তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্রটা হচ্ছে ধারকের তিনটা সূত্র পাবো সঞ্চিত শক্তি। একটা হচ্ছে 1/2 CB² একটা, এবং আরেকটা সূত্র আছে সেটা হচ্ছে কত 1/2 হচ্ছে আমাদের কত Q² ডিভাইডেড বাই সি, এবং আরেকটা সঞ্চিত শক্তির সূত্র আছে সেটা হচ্ছে কত 1/2 QB।
এগুলা কিভাবে আসছে সেগুলো আমি ব্যাখ্যা দিলাম না, এই জিনিসগুলো অবশ্যই মনে রাখা লাগবে কারণ এগুলো তোমাদের কি পরীক্ষায় আসবে। ওকে, এইখান থেকে আসো আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে একক আয়তনে সঞ্চিত শক্তি। আচ্ছা যাই হোক, আর তেমন কিছু দরকার নেই, এই যে 4টা টপিক মনে রাখলে হবে ধারকের জন্য। চলো এখন আমরা যে কোশ্চেনটা সমাধান করতেছিলাম, কি বলছে যে তুল্য ধারকের সঞ্চিত শক্তি কত। দেখো তো এইখানে আমরা বিয়োগ দেওয়া আছে, মানে বি দেওয়া আছে এবং তুল্য ধারক দেওয়া আছে। দেখো ধারকত্ব এবং কি বিয়োগের মধ্যে যে সম্পর্কটা পড়ছো, যে এই সম্পর্কটা, তাহলে আমরা এইটা দিয়ে ক্যালকুলেশন করব। তাহলে ধারকত্ব সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, দেখো তো সঞ্চিত শক্তি ইকুয়াল টু কত 1/c বি স্কয়ার না, যেহেতু বিয়োগ দেওয়া আছে। দেখো তুল্য ধারক কত পাইছো 4, তাহলে আমরা কত 1/2 ইনটু কত c এর মান কত 4 ইনটু b এর মান কত, দেখো তো b এর মান হচ্ছে, আচ্ছা এখানে আমাদের e এর মানটা কত মাইক্রোফ্যারাড আছে না, তাহলে আমরা এটা কি নেব মাইক্রোফ্যারাড কে আমরা নিয়ে রাখবে, তাহলে 10 টু দি পাওয়ার 6 ইনটু, তাহলে আমরা কি b এর মান 100, তাহলে 100 এর উপর কি দাও স্কয়ার করব, 100 স্কয়ার, কারণ কি এই যে দেখো b এর মান 100। এখন বলো आंसर কত আসবে, এক্ষেত্রে আমরা आंसरটা পাবো যে 1 বাই, আচ্ছা আমরা আগে একটু এভাবে ক্যালকুলেশন করি, 4 tan ইনভার্স কি হচ্ছে কত -6 ইনটু 100, দেখো 0.04, তাহলে আমরা 0.04 ডিভাইডেড বাই 2, এটাকে তুমি ভাগ করো, যে ভাগ করে যে মানটা পাবা সেটা হচ্ছে 0.02 জুল। তাহলে এককটা কি থাকবে সঞ্চিত শক্তির একক হচ্ছে কত জুল, তাহলে आंसर কোনটা হবে এই নাম্বার। দেখো এটা আছে সিলেক্ট বোর্ডে, যদিও তোমরা ক্যালকুলেটর ইউজ করে আরো দ্রুত করতে পারবা, আমি একদম ব্যাখ্যা সহকারে করে দিলাম। তো এটা তো আমরা করা হয়ে গেছে। দেখো বৈদ্যুতিক পাখায় ক্যাপাসিটরের সমান মানে একটি ক্যাপাসিটর সমান্তরালে যোগ করলে বৈদ্যুতিক পাখার ক্যাপাসিটরের মান বাড়বে না কমবে। দেখো আমরা সমান্তরাল যখন যুক্ত করা হয়েছে, দেখো তো যখন ধারকগুলো সমান্তরাল যুক্ত, তার মানে কি সবগুলোর যোগফল করা আছে, তার মানে কি বাড়বে। জিনিস মনে রাখবা, সমান্তরাল যদি যুক্ত করা হয় ধারকত্ব বাড়ে, তাহলে এটা মাথায় রাখো, তাহলে ধারকত্ব কি করবে বেড়ে যাবে, অবশ্যই এটা মাথায় রাখবে সমান্তরাল যুক্ত করলে। দেখো নিচের কোনটি সঠিক নয়, এই কোশ্চেনটা আসছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, এটা হচ্ছে আসছে। আচ্ছা এখন আসো আমরা একটা জিনিস মনে রাখবো, যে কোনো গোলকের একটা গোলক আছে, এই গোলকটা আছে, এটা একটা ব্যাসার্ধ আছে আর গোলকের, এই গোলকের আমরা একটা চার্জ আছে, ধরো আমরা কিউ চার্জ দিতে আছে, তো সেই ক্ষেত্রে এই গোলকের ধারকত্ব, ধরো এই গোলকের ধারকত্ব, সেই ধারকত্বটা c ইকুয়াল টু কত 4 পাই এপসাইলন নট হচ্ছে কত কে আর, এখানে যদি কে এর মানটা আমাদের হচ্ছে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক বা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখন আসো ধারকের কোনটি সত্য নয় সেটা আমরা একটু দেখব। আমরা c ইকুয়াল টু কি পড়ছি q বাই b, এটা কি সত্য, হ্যাঁ এটা সত্য। আর এটা পড়ছি c ইকুয়াল টু কি পড়ে আসছে এপসাইলন নট a ডিভাইডেড বাই d, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য। কিন্তু আমরা c ইকুয়াল টু কোথাও b বাই d পড়ি নাই, তাহলে আমরা c ইকুয়াল টু কি b বাই d পড়ি নাই, আমরা এটা কোথায় পড়ছি e ইকুয়াল টু কত b বাই d পড়ে আসছে, তাই এটা তো সত্য না, তাহলে আমাদের आंसर কোনটা হবে, आंसर হচ্ছে 1 নম্বর। কেন এটা একটু মনে রাখবা, যে কোন গোলকের ক্ষেত্রে এটা হচ্ছে কি গোলক এর ক্ষেত্রে, কারণ আমরা সামনে এটা দেখে এমসিকিউ সলভ করা যায়। তো চলো আমরা এই কোশ্চেনটা সমাধান করব। এটা একটু মজার একটা কোশ্চেন, তোমাদেরকে আমি জাস্ট একটু ট্রিকি দৌড়ে দেব, জাস্ট শর্টকাট একদম সহজ একটা
দেখে অনেকের মনে হবে এটা তো অনেক বড় একটা কঠিন, খুব কঠিন, কিন্তু না, এটা খুব সহজ একটা এমসিকিউ। দেখো আমরা ফার্স্ট অফ অল এরকম টাইপের যদি কোনো সার্কিট থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, আগে প্রত্যেকটা বিন্দুকে নির্দিষ্ট করে নেব, যে প্রত্যেকটা বিন্দুকে আমরা নির্দিষ্ট করব। এখানে আমরা একটা বিন্দু ধরো, এই বিন্দুটা হচ্ছে মত আমাদের কি বলছে, এ ও বি বিন্দুর মধ্যবর্তী কার্যকরিত দ্বারা কত সেটা বের করতে বলছে, তাই না? এখন দেখো যে এইখানে আমাদের এইখান থেকে যাত্রা শুরু করলাম, ধরো আমরা এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করছি, এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এ পয়েন্ট, মনে করো এখান থেকে আইসা এখানে আসছে কি, তার মানে কি এটা হচ্ছে আমাদের কি পয়েন্ট, এ পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের এ বিন্দু। এখানে আমরা পয়েন্ট গুলো একটু নির্দিষ্ট করতেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তারপর দেখো যেহেতু আমাদের এই বিন্দুটা বি, তাহলে এখানে আমরা এই আবার এটা আমরা নতুন একটা বিন্দু পাইছি, ধরুন আমরা এখানে বি দেওয়া আছে, তার মানে এটা বিন্দুটা হচ্ছে সি, সি বিন্দু। এখান থেকে যাত্রা শুরু করে এটা আমাদের কি বিন্দু, সি বিন্দু না? হ্যাঁ সি বিন্দু। তাহলে এটা তো শর্ট করে তারা, তার মানে এটাও কি বিন্দু, সি বিন্দু। এখন দেখো আমরা এখানে আসো এই বিন্দু থেকে এই বিন্দুতে বি বিন্দু, তো মনে করো যে এই জায়গা থেকে এইখানে আসছে, সেটা আসছে কোথায়, বি বিন্দুতে। এখন আসো আমরা প্রত্যেকটা বিন্দু নির্দিষ্ট করে ফেলছি, যে এখন আমরা চলো সামনের দিকে আগাবো। আমরা কয়টা বিন্দু পাইছি, এ, সি, আর এটা হচ্ছে কি বি বিন্দু। তাহলে আমরা তিনটা বিন্দু লিখে নিই, এ, সি, আর এটা হচ্ছে বি। প্রথমটার জন্য আমরা এটা যাত্রাটা কোথা থেকে শুরু হয়েছে, এ থেকে সি তে গেছে, তাহলে আমরা একটা ধারক দেখো, তাই এ থেকে কোথায় গেছে, সি তে গেছে। পরবর্তীতে দেখো আরেকটা ধারক এই বিন্দুতে আসছে, এটা আবার কোথায় গেছে, এ থেকে সি তে গেছে, তাহলে আমরা এ থেকে আরেকটা ধারক গেছে কোথায়, সি তে গেছে। চলো এখন আসো, এটা যেহেতু সি হয়, এটাও তো সি, তাহলে এটা কোথায় গেছে, এ থেকে সি তে গেছে, তাহলে এই ধারকটা এ থেকে কোথায় গেছে, সি তে গেছে, তাহলে এইটুকু পেয়ে গেল। এখন আসো নতুন আরেকটা বিন্দু পাইতেছি, এটার প্রত্যেকটা ধারকের মান কত, সি, তাই না? এটা সি, এটা সি। আচ্ছা আমরা এই বিন্দুটা সি যেহেতু, এটা আমরা একটু অন্য বিন্দু দিয়ে দিই, এটা সি না, তাহলে আমরা ডি, কারণ ধারকত্বর মান দিয়ে দিছে তো ডি, এই বিন্দুটাও ডি। তাহলে দেখো এখন আসো আমরা এই ডি থেকে আমাদের কোথায় গেছে, আবার বি তে গেছে, তাহলে একটা ধারক গেল, এখানে আমরা চিন্তা করো এই ধারকটা গেছে কোথায়, বি বিন্দু। পরে আসো এই যে আবার এটা বি থেকে কোথায় গেছে, ডি তে গেছে, তাহলে আমরা একটু চিন্তা করো এইটা আরেকটা ধারক গেছে বি থেকে ডি তে, এবং এই যে এইখান থেকে দেখো এটা থেকে আরেকটা ডি থেকে কোথায় গেছে, বি তে গেছে, তাহলে আমরা এখানে ডি বিন্দু থেকে ধরো বি তে গেছে। তাহলে এখন বলো তো যে ধারকত্ব গুলো কেমন হলো, এইখানে সি, এই সি, এই সি, এই তিনটা ধারক কি আছে, সমান্তরাল আছে, এই তিনটা সমান্তরালে, এই তিনটা সমান্তরালে, এবং এদের দুইটা কি আছে, শ্রেণীতে আছে। তাহলে আমরা কি দেখো ধারক সমান্তরাল থাকলে যোগফল না, তাহলে এই ধারক সমান্তরাল যোগ করলে দেখো 1 2 3, তাহলে কত আসবে, 3c, তাই তো? এইটার সাথে আমরা কি এইটার জন্য আমরা কি আরেকটা তুল্য ধারক পাবো, সেটা কত আসবে, 3c। তাহলে আমাদের কত হবে বলো তো, দেখো এই দুইটা কি আসে এখন যোগফল না, এখন শ্রেণী সমবায় আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বের করব, cs ইকুয়াল টু দুইটার গুণফল 3 ইনটু 3, আর এটা হচ্ছে c ইনটু c, নিচে কত 3 প্লাস 3 সরি 3c 3c, তাহলে আমাদের কত আসছে 9c স্কয়ার ডিভাইডেড বাই কত 6c। এটা কাটাকাটি করো আর এখানে কাটাকাটি করো, দেখো 3 ডিভাইড বাই 2 আর এখানে কত c, তাহলে তুমি যদি কাটাকাটি করো তাহলে এটার ভাগ করলে কত পাবা 1.5, এটা आंसर। দেখো সহজ একটা ম্যাথ। তো এখন आंसर হচ্ছে সি নাম্বার। এন্ড তোমাদের বেশি কিছু কঠিন কিছু নেই, একদম সহজ। এটা আসো এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2023 সালে আসছে। তোমাদেরকে আমি ব্যাখ্যা সহকারে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। ওকে,
তো চলো আমরা এই কোশ্চেনটা কিভাবে সমাধান করব। প্রথমত আগে আমরা কি করব, বিন্দু নির্দিষ্ট করব। দেখো চিত্রে প্রত্যেকটি ধারকের ধারকত্ব মান বলেছে কত, 3 মাইক্রোফ্যারাড, এবং বি বিন্দুর মধ্যবর্তী কার্যকর ধারকত্ব কত, মানে তুল্য ধারকটা কত। দেখো আমরা আসো বি বিন্দু, এটা দেখো নতুন ধারক, এখানে আসো দেখো এটা কি বি, এখানে বি, তাহলে আমরা দুইটা বিন্দু আছে, দেখো এইখান থেকে এটা আসছে, এখানে আরেকটা বিন্দু আসছে, সেটা আসছে কত, সি বিন্দু, নতুন ধারক। তাহলে চলো, তাহলে আমরা তিনটা বিন্দু পাবো, হচ্ছে আমরা এ বি আর এটা হচ্ছে সি। যাত্রা শুরু করি আমরা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছি, কোথায় গেছে, কয়টা ধারক পাইছে, একটা, কোথা থেকে গেছে, এ থেকে সি তে গেছে, এখানে আসো। তারপরে আসো এই ধারকটা দেখো কোথা থেকে গেছে, সি থেকে বি তে গেছে, তাহলে আমরা চলো এটা হচ্ছে আমাদের কি বি না, তাহলে আমরা এখানে বি থেকে কোথায় গেছে, সি তে একটা ধারক গেছে, এবং কি আরেকটা ধারক দেখো এই ধারকটা কোথা থেকে কোথায় গেছে, বি থেকে সি তে গেছে। চলো, এবং দেখো এই এ ধারকটা কোথায় আছে, এ থেকে কোথায় আসছে, বি তে আসছে, এই ধারকটা এ থেকে বি তে আসছে। এই যে এটা হচ্ছে আমাদের ধারকের মেইন চিত্রটা, এই যে চিত্রটা হচ্ছে আমাদের এরকম। তো এখান থেকে আমাদের তুল্য ধারকটা বের করব। এই দুইটা ধারক কি আছে, আচ্ছা দেখো প্রত্যেকটা ধারকের মান কত, 3 মাইক্রোফ্যারাড, 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে, তো এই দুইটা কি আছে, সমান্তরাল আছে। সমান্তরাল থাকলে কি করা লাগে, যোগ করা লাগে, তাই না, তখন ধারকটা কেমন হয়, এইরকম এরকম। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে কি পাবো, 3c, আর এই দুইটা যোগ করলে কত পাবো, 6c, আর এখানে কত আসবে, 3c। তাহলে এই দুইটা কি আছে, শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকলে তুল্য ধারকত্ব বের করবা কি, তাহলে 3c ইনটু কত, 6c ডিভাইডেড বাই কত, সরি c না, এখানে জাস্ট 3 আর এটা c, এখানে কত 3 প্লাস 6, তাহলে আমরা কত 18 ডিভাইডেড বাই 9 ইকুয়াল কত 2। তাহলে এইটুকু আসছে, তাহলে আমরা 2 মাইক্রোফ্যারাড, আর এখানে কত আছে 3 মাইক্রোফ্যারাড, তাহলে 2 আর 3, তাহলে এই দুইটা যোগ করলে কত আসবে 5, তাহলে 5 মাইক্রোফ্যারাড। ওকে, তাহলে এটা आंसर। দেখো আর অনেকগুলো এমসিকিউ আছে, আপাতত আর কয়টা এমসিকিউ আছে, আচ্ছা এই এমসিকিউটা সলভ করে দিই। ম্যাগনেসিয়াম বোর্ড 2023 সালে আসছে, কি বলছে যে পৃথিবীর ব্যাসার্ধ এত, তাহলে ধারকত্ব কত, আমরা কি বলছিলাম, c = 4πε0 r, এটা ব্যাসার্ধ বলে দিচ্ছে। তাহলে চলো এখানে বসাও, 4 ইনটু হচ্ছে 3.1416 ইনটু 8.85 ইনটু কত 10 টু দি পাওয়ার হচ্ছে -12 ইনটু পায়ের মান কত 6500, আর এর মান হচ্ছে এত 10 টু দি পাওয়ার 3। তুমি ক্যালকুলেশন করো, যে মানটা পাবা সেটাই आंसर। মেবি এটা হবে, যে কোনো একটা হবে, একটু ক্যালকুলেটর চাইবা, মানটা বসাও, দেখবা आंसर চলে আসবে। বাকিগুলো তুমি বাসায় প্র্যাকটিস করবা, আশা করি তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আমি লাস্ট পর্যন্ত যারা একটু শেষ পর্যন্ত ছিল, আশা করি অনেক কিছু শিখতে পারছো, না হলে ফাইনাল পরীক্ষা অ্যাডমিশন সব জায়গায় এর বাইরে কোনো কোশ্চেন আসবে না আশা করি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।